লাস্ট ক্লাসে চার্জ এবং প্রবাহ নিয়ে কথাবার্তা, রোধ বনাম তাপমাত্রা, জুলের তাপীয় ক্রিয়া, এখানে কিন্তু অনেক কথাবার্তা বলছি। ত্বরণ বেগ, রোধের সূত্র, এগুলো আলোচনা হয়েছে আজকে। এবং দেখি তো লাস্ট পর্যন্ত কতটুকু পড়াইছিলাম। এই যে এই যে এগুলো ডান, এগুলো ডান। লাস্ট ক্লাসে লাস্ট টপিকটা ছিল, আমি মেবি অহম পড়াই ফেলছি। আচ্ছা, পড়াইছি, এগুলো দাগাইতে ভুলে গেছি। আমরা অহমের সূত্র শুরু করছিলাম। সিরিজ, এই যে অহমের সূত্র নিয়ে কথাবার্তা, সিরিজ প্যারালালের পার্থক্য। কিছু সার্কিট সলভ করছিলাম যেখানে সিরিজ প্যারালাল ইনক্লুডেড ছিল, মানে আমি সিরিজ প্যারালাল ধরতে পারতেছি কিনা সেটা বোঝার টেকনিক, এগুলো আলোচনা করছিলাম। এই যে সার্কিট কয়েকটা আছে এখানে, এগুলো সলভ করছিলাম আমরা। এই যে এটা ছিল লাস্ট, এটা ছিল লাস্ট মেবি, না এটা লাস্ট ছিল, এই যে এটা। তো এই ছিল আমাদের গত ক্লাসের লাস্ট টপিক। এটা ছিল আমাদের শর্ট শর্ট সার্কিট, এটা ছিল শর্ট সার্কিট। মনে আছে তো এটার কথা? দেখছো এই পর্যন্ত রেকর্ড? এবার দেখো নাই, কতটুকু দেখছো? কারণ ভাই আগ পর্যন্ত, তাহলে সিরিজ প্যারালালের পার্টটাই দেখা দরকার ছিল, কারণ সিরিজ প্যারালালের পার্টটাই মূলত সার্কিট সলভ করতে কাজে লাগে। তাই যাই, এটা রেকর্ড দেখলে পাবা, ওটা দেখে নিব। আমরা আজকে যেখান থেকে শুরু করব সেখানে চলে যাই। চেঞ্জ করে দেই। হ্যাঁ, সো আজকে আবার সার্কিট দিয়ে শুরু করব। ধরো তোমাদের বললাম আমাদের এখানে একটা সার্কিট আছে এরকম। এখানে বললাম মনে করো, ঠিক আছে, এরকম আছে একটা কিছু। তারপর বলা হলো এই পাশে আছে একটা, এই হচ্ছে আমাদের ব্যাটারি। এখানে প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর করে, প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর করে। প্রশ্ন হচ্ছে এখানে ওভারঅল তুল্য রোধটা কত? এখানে ওভারঅল তুল্য রোধ কত? হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন দ্য গিভেন ফিগার? আমরা যখন একটা সার্কিট বানাই তখন সেই সার্কিটের মেইন উদ্দেশ্য হচ্ছে, দেখবে এখানে বলা থাকে বদ্ধ বর্তনী, এভাবে বলা থাকবে, বা এটাকে ইংলিশে বলা হয় ক্লোজড সার্কিট। ক্লোজ সার্কিট মানে কি, তুমি ইলেকট্রনকে প্রবাহের জন্য একটা লুপ দিতে হবে। লুপ যদি না দিতে পারো তাহলে ইলেকট্রন প্রবাহিত হবে না। তুমি তাকে এমন ব্যবস্থা দিতে হবে, সে যাবে আবার আসবে, যাওয়ার রাস্তা আলাদা হবে, যে রাস্তায় যাবে ওই রাস্তায় আবার বেক করতে পারবে না, উল্টা রাস্তা দিয়ে আবার ওখানে বেক করতে হবে। তো এখানে যে খেয়াল করবা, কোনো ইলেকট্রন যদি এদিকে যায়, বা কারেন্ট যদি এদিকে যায়, কারেন্টে যাওয়ার কথাই বললাম, এদিকে যদি ইলেকট্রন যদি যায় বা কারেন্ট যদি যায় বলি, এটা তো আর ফেরত আসতে পারবে না। মনে করে একটা গেল, কারেন্ট এদিকে গেল, সে ঘুরে তো এখানে আবার ব্যাক করতে হবে না। মানে টার্গেট কি থাকে, একটা ব্যাটারির প্লাস দিয়ে কারেন্ট বেরোবে আর মাইনাসে এসে কারেন্ট ঢুকবে। তো এইখানে যে কারেন্টটা গেল এইদিকে, সে কেমনে মাইনাসে আসবে? তার তো মাইনাসের রাস্তা নাই। আসে যদি আসে, মনে করে বললাম আমি আসবে, গেল এইদিকে, আবার এদিকে ব্যাক করে এইদিকে ঘুরে আবার এখানে আসলো, এটা তো ইলজিক্যাল কথা। কারেন্ট তো সবসময় বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে যায়। তো তুমি একবার বললা কারেন্ট এখান থেকে এখানে গেছে কারণ এখানে বেশি ভোল্টেজ, তাহলে আবার ব্যাক করবে কেমনে? এটা করতে পারবে না। তার মানে এই যে পোর্শনটা, এই পোর্শনটা পুরোটাই ফাও। এই পোর্শনটা আসলে আমরা এইটুকুকে বলবো কি, আমরা এইটুকুকে বলবো এখানে এটা হচ্ছে ওপেন সার্কিট। আমি এটা আলাদাভাবে একটু সলিউশনে লিখে দিই। এই পার্টটাকে আমরা বলবো, এই পার্টটাকে আমরা বলবো ওপেন সার্কিট। এটা আসলে কোনো কাজে লাগবে না আমাদের, এটা আসলে কোনো কাজে, এই যে এই পার্টটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট। এটা হচ্ছে ওপেন সার্কিট। সার্কিটে যদি কোনোভাবে তুমি ওপেন সার্কিট ধরতে পারো, তার মানে ওইটা হিসাব থেকে বাদ, ওটা তুমি মুছে ফেলবে বা কেটে ফেলবে, এটা হিসাবে নাই। এখন তুমি এটা বাদ দিয়ে চিন্তা করো। এখন তো এটা বোঝাই যাচ্ছে কারেন্ট এদিকে যদি যায়, এই যে এই তিনটা দিয়েই সেম কারেন্ট যাবে, তাহলে দেয়ার ইন সিরিজ। তাহলে আমাদের আনসার হবে আবার কত? 3R। বুঝতে পারছো? এই হচ্ছে ওপেন সার্কিটের ব্যাপার। তো এরকম ওপেন সার্কিট সার্কিটের ভিতরে মাঝে মাঝে দিয়ে দিয়ে রাখে, যেটা আসলে হিসাব করতে হয় না, ওটা বাদ দিয়ে দিতে হয়। বুঝতে পারছো? তো ওপেন সার্কিটের ব্যাপারটা মাথায় রাখবে। ওপেন সার্কিট মানে ওদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, তো ওটা যে দিক দিয়ে কারেন্ট যায় না সেটা রোদের কাউন্টে আসবে না। কারণ যখন কারেন্ট যায় তখন না রেজিস্ট্যান্স আমরা ফিল করব। কারেন্ট যদি নাই যায়, আমি তো কোনো রোধ ফিল করবো না, এদিকে তো কারেন্ট যাচ্ছেই না, এই রোধ কেন কাউন্টে আসবে? সুতরাং কারেন্ট যদি না যায়, সেই রোধটা আমরা বাদ দিয়ে দিব, বা জিরো বলতে পারি আমরা এটাকে। বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল ওপেন সার্কিটের কথা। আসো পরের অংশে। এটা গেল, এটুকু ডান। সার্কিট নিয়ে কথাবার্তা ওকে। এখন আমরা যেটাতে যাব সেটা সাস্টে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, তোমাদেরও আসতে পারে। সেটা এরকম একটা হচ্ছে, মনে করো আমি বললাম এটা,
এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এবং মাঝখানে যতগুলো রোধ আমি আঁকলাম এই প্রত্যেকটা রোধের মান হচ্ছে সেম, আর 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 সবগুলো রোধের মান সেম। এবং এটা একটা ইনফিনিট ইনফিনিট সার্কিট, যেটা অসীম পর্যন্ত দেখতে চাচ্ছিলাম আমি আমি সেম জিনিসই রিপিট করতেছি বারবার। এটা হচ্ছে ইনফিনিট সার্কিট। এখান থেকে তোমাকে বলা হলো এই যে এ আর বি পয়েন্টের মধ্যে তুল্য রোধটা কত বের করো। কোনো দুইটা পয়েন্ট দিয়ে যদি বলে এই দুইটা রোধের মধ্যে তুল্য রোধ কত, এটা মানে হচ্ছে তুমি সিম্পলি এখানে কল্পনা করবে এখানে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির এদিক দিয়ে এদিক দিয়ে কারেন্ট ঢুকবে আর ফাইনালি এদিক দিয়ে এসে কারেন্ট বেরোবে। মানে ব্যাপারটা ওভারঅল তোমাকে সবসময় এরকম ব্যাটারি একে দিবে না, বুঝে নিতে হবে এটা। প্রশ্ন হচ্ছে এ আর বি এর মধ্যে তুল্য রোধ কত, বুঝতে পারছো? তো এই ধরনের সার্কিট কেমনে সলভ করতে হয় সেটা আসলে একটু ডিফারেন্ট, কারণ যেহেতু এটা অসীম অসীম একটা সার্কিট, এখানে অসীম ধারার মতো চিন্তা করতে হবে, তুমি এটাকে নর্মাল হিসাব দিয়ে সলভ করতে পারবে না, বুঝতে পারছো? তো আমি দেখাই দিই এটা কিভাবে করতে হয়। এই ধরনের প্রবলেম শাস্তি অতীতে আসছে, তোমাদেরও আসতে পারে। সো এরকম আমরা ম্যাথ দেখছি আশা করি পরীক্ষার আমাদের ম্যাথমেটিক্সে এরকম ছিল কিছু। আমি বললাম মনে করো ওয়াই সমান রুট ওভার টু প্লাস রুট ওভার টু প্লাস রুট ওভার টু প্লাস, অথবা আমি এটাকে টু না বলে এক্সও বলতে পারি, বা যার যারা সুবিধা বলুক, সমস্যা নেই। টু প্লাস রুট ওভার টু প্লাস রুট ওভার টু প্লাস এন্ড সো অন চলতে থাকবে এটা। সো এখন তোমাকে এইভাবে দিয়ে বললো এখান থেকে তুমি ডিডি এক্স অফ ওয়াইটা বের করো, প্রশ্ন করলো এটা। তখন কি করতে হয়, যেহেতু আমি পুরাটাকে ওয়াই বলছি, আমি যদি এখন তোমারে বলি যে আমি যদি রুট ওভার টু লিখি প্লাস লিখি, এটাকে আবার সেম জিনিস না? তো আমি আবার ওয়াই লিখে ফেললাম। এখন বাকিটা তো তোমার ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট, তুমি স্কোয়ার করবা দেন ডিফারেন্সিয়েট করবা, ডিডি এক্স এর মানটা বেরোবে। স্কোয়ার করলাম, এই পাশে টু প্লাস ওয়াই আসলো, এই পাশে আসবে টু ওয়াই ডিডি এক্স অফ ওয়াই সমান জিরো প্লাস ডিডি এক্স অফ ওয়াই। আরে কি খবর, দরজাটা ধাক্কা দিয়ে আসো আর ফ্যানটা চালাই আসো, ধাক্কা দিয়ে দাও, ধাক্কা দিয়ে দাও। ফ্যান উপরেরটা, হ্যাঁ উপরেরটা, হ্যাঁ ডিডি এক্স অফ ওয়াই। সো এখান থেকে আমরা সলভ করে কি বলি, ডিডি এক্স অফ ওয়াই একসাথে যদি নিয়ে আসি, ওভারঅল এখানে কিছুটা আসবে, কারণ এই জিনিসটাকে ধ্রুবক না, এটা তো ধ্রুবক, ধ্রুবকের কারণে কি হবে, এটা ওভারঅল শূন্যই থাকবে, ডিডি এক্স অফ ওয়াই তুমি ঘুরে ফিরে শূন্য পাবা। বাট আমি যদি এখানে টু না দিয়ে এক্স দিতাম, বলতাম এক্স 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 এভাবে দিতাম এক্স, তাহলে এটা সলভ করতাম আমরা কিভাবে, এইভাবে চলতে থাকতো, তখন আমি বলতাম এটা হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়াই। তখন আমরা জিনিসটাকে এইভাবে নিয়ে আগাইতাম নাকি, এখানে এক্স প্লাস ওয়াই আসতো, তারপর এখানে ডিডি এক্স অফ এক্স করলে এখানে ওয়ান আসতো, ওয়ান প্লাস ডিডি এক্স অফ ওয়াই আসতো, দেন বাকিটা আশা করি বুঝতে পারছো, বাকিটা ম্যাথের কথা। এই কনসেপ্টটা তোমার এই রোধের মধ্যে তুমি ব্যবহার করবা, এই কনসেপ্টটা তুমি এই রোধের তুল্য মানে এই ওভারঅল সার্কিটের তুল্য রোধ বের করতে ব্যবহার করবা। তো কাহিনী কি, আমরা এখানে ধরে নিব, আমি এটা ছোট করে দিই এই পাশটা, আমি এই পাশে একটা ছোট করে দিই। রিজু তুমি কোন রাস্তা দিয়ে আসো? তুমি আম্রখানা হয়ে আসো, সবাই আম্রখানা হয়ে আসো নাকি? তো তোমারও তো তাহলে চৌহাট্টা কাছে পড়বে। না তুমি এই পাশ দিয়ে আসো, তোমার এটাই ঠিক আছে, তুমি যে পাশ দিয়ে আসো ওইটাই ঠিক আছে। বাট তোমার যে রাস্তা দিয়ে তুমি আসো, ওই রাস্তায় এদিকে আসার আগে আরেকটা স্পেস আছে, চৌহাট্টা। ওটাতে স্পেস নিছি একটা, আমি প্ল্যান করতেছি তোমাদের ক্লাসটা ওইদিকে শিফট করতে, ওটা ভালো হবে, ওটা মেইন রোডের একদম কাছে, আর ওখানে কোচিং অনেকগুলা। সো স্পেসটা নিয়ে নিছি। এই মাসে তো শুরু করতেছে না, আমার তো কথা হয়েছে 1 তারিখ থেকে শুরু করবো আর কি। তো ইনশাল্লাহ এর মধ্যে আমি রুম টুম গুছাই ফেলি, তোমাদের জন্য আরাম হবে। এটা এই এলাকাটা কি ধরতে পারো সিলেটের ফার্ম গেট, যদি ঢুকো তাহলে বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটা সলভ করি। এই যে এটাকে ছোট করে ফেলাম, এখন আমি এখানে কি বলবো, আমি এখানে বলবো যে ধরে নিলাম, আমি বললাম ধরি তুল্য রোধ হচ্ছে, পরীক্ষায় তো আর ধরি মরি বলবা না, পরীক্ষাতে এমসিকিউ যত দ্রুত করতে পারো। ধরি আমরা বললাম আর এ বি বা এ বির মধ্যে তুল্য রোধ হচ্ছে এক্স। আমি যদি পুরোটাকে এক্স বলে দেই, আমি বললাম পুরোটার তুল্য রোধ হচ্ছে এক্স, তাহলে একটা অসীম অসীম ধারা থেকে কিছু একটা বাদ দিলে কিন্তু ওটা অসীমই থাকে। সাগর থেকে 1 বালতি পানি নিলে যেটা সাগরের পানি থাকে, মানে তুমি বলবা না কখনোই সাগর এর পানি মাইনাস 1 বালতি পানি, বলার দরকার পড়ে না, কারণ এটা এত বেশি হিউজ যে ওটা কোনো ব্যাপারই না। এখানে সেম কথা, আমি যদি বলি পুরোটার তুল্য রোধ এক্স, আমি এখন যে স্ট্র্যাটেজি ফলো করবো সেটা হচ্ছে আমি এটা এখানে নিয়ে আসি, আমি এই সার্কিটটাকে এখানে নিয়ে আসি। আমরা যেটা করবো এখানে, আমরা একবার দেখবো এখানে রিপিট হচ্ছে কোন প্যাটার্নটা, যে প্যাটার্নটা রিপিট হচ্ছে আমরা সেই প্যাটার্নটার একটা রেখে বাকি সবগুলাকে আমরা অসীমে ফেলে দিব। তো দেখো তো রিপিট হচ্ছে কি এখানে, রিপিট হচ্ছে এখানে এটা, এটা, এটা,
এটা রিপিট হচ্ছে। অথবা তুমি এটাকে রেখে এভাবে বলতে পারো, এটা এটা আমি রেখে দিলাম এইভাবে, আমি বললাম এটা এইভাবে রাখলাম, এই যে এটা না দরকার নেই, এটা এইভাবে ঠিক আছে। এটা রিপিট হচ্ছে, এটা এটা তো এই রিপিটেশনের যে পার্টটা, যে ব্লকটা রিপিট হচ্ছে বারবার, তার একটাকে আমি রেখে দিব, বাকিটাকে আমি অসীমের মধ্যে ফেলে দিব। আমি যদি এখন বলি পুরাটা তোলা হচ্ছে এক্স, তাহলে আমি এই কথা তো বলতে পারি। আমি যদি এটাকে আরেকবার আঁকি, আমি বললাম মনে করো এটা হচ্ছে আমাদের আর আছে থাকলো, এটাকে রেখে দিলাম, এই যে এটাকে রেখে দিলাম, আর বাকি পুরোটাকে বললাম ওটা তুলনা তো ওভারঅল সেমই থাকবে এক্স। তাহলে অসীম থেকে একটা অংশ বাদ দিলে সেমই থাকে। তাহলে আমি বললাম বাকিটা তো সেম না। এই যে আমি যদি জাস্ট ফর দ্য টাইম বিং আমি আমার ছবি যেটা ঢেকে দিই, ছবিতে যদি ভেবে ঢেকে দিই, তাহলে এইটুকু বাদ দিলে কি আমার জিনিসটা আবার সেম জিনিস না? সেম জিনিস আসতেছে। সো ডাজ নট ম্যাটার, ওটার ওভারঅল তুলনা তুমি এক্স বলতে পারো। ঠিক আছে, এই কথাটা আশা করি বুঝতে পারছো। এখন এখন তো এটা একটা নর্মাল 9-10 সার্কিটের মতো দেখতে। এই দুইটা আছে প্যারালাল, তাদের সাথে এটা হচ্ছে সিরিজে। আমরা বলতেই পারি আর এবং এক্স যদি প্যারালাল থাকে, এখান থেকে আমরা কি পাচ্ছি? রুদ্রের গুণফল বাই রুদ্রের যোগফল। দুইটা রোধ প্যারালাল থাকলে শর্টকাট হচ্ছে তাদের গুণফল বাই তাদের যোগফল। এবং তার সাথে এটা কিন্তু সিরিজে আছে, আর প্লাস এই যে এটা ওভারঅলটা ডিভাইড প্লাস আর। আর এই ওভারঅলটা মিলে যে তুল্য রূপটা আসলো, সেটাও কি এগেইন এক্স না? এটা হচ্ছে অসীমের মধ্যে একটা বলতে পারো সুবিধা নেয়া। আমার যেটুকু দরকার আমি বলে দিলাম, পুরোটা তো আবার এক্সই থাকবে, সো আমি বললাম এটা সমান এক্স। ঠিক আছে, এখন এখান থেকে আমরা সলভ করে কি বের করব? এক্স এর মানটাই বের করবো, কারণ আমি ধরে নিছি তুল্যরোধের মান হচ্ছে এক্স। এখন এটা সলভ করে এক্স এর মানটা বের করতে পারলেই তোমার কাজ শেষ। আমি বললাম আর প্লাস এক্স, এখানে লসাগু নেই, এখানে থাকলো আর এক্স প্লাস আর স্কোয়ার প্লাস আর এক্স। এখন এই পাশে নিয়ে আসো এটাকে, এক্স স্কোয়ার প্লাস আর এক্স সমান 12x প্লাস আর স্কোয়ার প্লাস আর এক্স। এখন এই আর এক্স কাটা, বাকি সব কিছু এই পাশে নিয়ে আসো। তো বললাম আমি এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস এটা কি 12 আর স্কোয়ার না? তাহলে এটা হয়ে যাবে মাইনাস আর স্কোয়ার। এখন তো তোমরা বুঝতেছো ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। যেহেতু এখানে দ্বিঘাতের হিসাব আসছে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, এটা স্কোয়ার কত হবে? 44 মাইনাসে মাইনাসে প্লাস 4ac, তাহলে 4r স্কোয়ার। দেখি কোনো কিছু আমি ভুল করছি নাকি এখানে? কোনো কিছু ভুল করলাম? এই 12 আসছে কই থেকে? আহা, 12 আসছে কই থেকে? আমার তো এটা আর, আহা আমি নিজের লেখা নিজেই বুঝতেছি না। এটা আর এক্স, সরি 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 সরি, এটা আর এক্স। তো আর এক্স দুইটা কাটা গেছে, একটা আছে। ওকে, তো এটা হবে মাইনাস আর এক্স, মাইনাস আর এক্স মাইনাস আর স্কোয়ার। ওকে, এখান ঠিক আছে। আমি তো বলি 12 কই থেকে আসলো। তো এটা আমাদের আসবে মাইনাস বি মানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে আর স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4r স্কোয়ার ডিভাইড বাই 2a, 2 থাকবে। 4r স্কোয়ার আর স্কোয়ার মিলে কত? 5r স্কোয়ার। রুট করলে আসবে রুট ওভার 5r। আমি বলতে পারি এখানে আর প্লাস মাইনাস রুট ওভার 5r ডিভাইড বাই 2 এক্স। এখন তুমি এখানে দুইটা আনসার করলে হবে না, কারণ রুট ওভার 5 এর মান কিন্তু 2 পয়েন্ট সামথিং। আর থেকে যদি আমি 2 পয়েন্ট সামথিং আর বাদ দিই, ওটা কিন্তু নেগেটিভ। সো আমরা পজিটিভ নিতে হবে, কারণ রুটের মান কিন্তু নেগেটিভ হয় না। সো পজিটিভ যেহেতু হবে, আর অলওয়েজ পজিটিভ থাকতে বাধ্য। সুতরাং আমি এখানে বলবো এটা আনসার হচ্ছে কত? আর প্লাস রুট ওভার 5r ডিভাইড বাই 2। সো এইটাই হচ্ছে তোমার আনসার। এবং বিশ্বাস করো না করে এই প্রশ্নগুলো আসছে, সাস্টে আসছে, বুয়েটে আসছে, এগুলো আসে। তো সাদা ঠাস করে ঢুকাই দিতে পারে এগুলা। বুঝতে পারছো? সেটা একটা ভালো প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, তার কনসেপ্টটা মাথায় রাখবে। আর যেহেতু স্বাস্থ্যের পরীক্ষায় সময় এনাফ থাকে, সো আমি তো তোমাদের বোঝানোর জন্য লম্বা সময় নিছি, বাট তোমরা আরো ফাস্ট করে ফেলতে পারবা। আর এক দুইটা প্রশ্ন থাকেই যেগুলো করতে তোমার আসলে 1 মিনিট থেকে বেশি সময় লাগবে, 2 মিনিটও লাগতে পারে। সেটা তো তোমার বাঁচানো হবেই কেমিস্ট্রি থেকে, তুমি তো সেটা বাঁচাবাই বায়োলজি থেকে। যদি করতে পারো করে ফেলতে পারবা, হ্যাঁ সেভাবেই করতে পারবা, সমস্যা নেই। বোঝা গেছে কিনা? আচ্ছা, অসীম দাদা কিভাবে করবা? কোন ধারায় ফেলবে এটাকে? তুমি কিভাবে ফেলবা? এটা তো নাম্বার না, এটা তো জাস্ট একই জিনিস। এটা ওইভাবে হবে না। যদি ওরকম থাকতো তাহলে আমরা ইউজ করতে পারতাম, 1 2 3 থাকলে ওটা ইউজ করা যেত। বোঝা গেছে কিনা? তাহলে গেল এটা। তো সার্কিট সলভিং এর আমার মনে হয় এর থেকে বেশি কঠিন আর কিছু তোমাদের দরকার পড়বে না। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা হুদা কামে আন্দাজে এই ওয়াই ডেল্টা মেথডে যাইও না। এগুলা তোমাদের দরকার পড়বে না। এগুলা যদি আসে পরীক্ষায় আমাদের বইলো। যদি পরীক্ষায় এমন প্রশ্ন আসে যেখানে ওয়াই ডেল্টা ইউজ করতে হবে এবং ওয়াই ডেল্টা ছাড়া সলভ করাই যাবে না, সেটা আমাকে বইলো। তুমি যদি এখন শখের বসে একটা প্রশ্ন যেটা নর্মালি কারশফ দিয়ে সলভ হয়ে যায়, নর্মালি কঠিন করে না, নর্মালি কারশফ দিয়ে হয়ে যায়,
অথবা নর্মালি হুস্টন ব্রিজের অ্যাপ্লিকেশনটা দিয়ে হয়ে যায়, তুমি কেন জোর করে ওয়াইডালটা ইউজ করবা? খাটানো লাগলে তো সব জায়গায় দিতে খাটানো যায়, ঠিক আছে? আইনস্টাইনের শুধু তো আমরা রিয়েল ডাইনামিক্স ইউজ করতে পারি, বাট করি না কেন? কারণ দরকার লাগে না। আইনস্টাইনেরটা দিয়ে কিন্তু রিয়েলটাও মিলানো যায়, কিন্তু আমাদের দরকার নেই, কারণ ওটা কমপ্লেক্স সিচুয়েশনের জন্য। ওয়াইডালটা ইজ ইজ ফর অনার্স লেভেল সার্কিট, ঠিক আছে? যখন তুমি ভার্সিটিতে ট্রিপলি পড়বা তখন তোমার এই ওয়াইডালটা অবশ্যই লাগবে, আদারওয়াইজ তোমার দরকার পড়বে না। আর অনেকগুলা সার্কিট অ্যানালাইসিসের থিওরি আছে, থেভেনিনস থিওরেম, সুপারপজিশন থিওরেম, তারপরে আরো অনেক কিছু আছে, নর্টনস থিওরেম। নর্টনস থিওরেম কি? হ্যাঁ, নর্টনস থিওরেম ছিল একটা। তো এগুলা তোমাদের আসলে প্রয়োজন পড়বে না, রাদার ফোকাস করো এই চ্যাপ্টারে অনেকগুলো টপিক আছে যেগুলো তোমরা ওইভাবে আসলে পাত্তা দাও না, যেগুলো থেকে পরীক্ষা প্রশ্ন চলে আসে। যেমন ধরো এই যে এটা জুলের তাপীয় ক্রিয়া থেকে যদি প্রশ্ন আসে, অনেকেই আটকে যায়। ওই যে আমি গতদিন ক্লাসে পড়াইছিলাম, তুমি হয়তো ক্লাস দেখলে দেখবা যে কখনো উৎপন্ন তাপটা রোধের সমানুপাতিক, কখনো ব্যস্তানুপাতিক। তো এই ব্যাপারটা দিয়ে তো তোমাকে 3-4 বার মানে উল্টায় ফেলা সম্ভব যদি তুমি জিনিসটা না বুঝো। আমার দেখো চার্জ বনাম প্রবাহে আমি ক্যালকুলাস নিয়ে আসছিলাম, ওই যে যদি কিউ এর ফাংশনটা টি টি ফাংশন আকারে দেওয়া হয়, ডিফারেন্সিয়েশনের প্রশ্ন করা যায়, ওখান থেকে তাৎক্ষণিক তাৎক্ষণিক প্রবাহ বের করতে বলতে পারে, গড় প্রবাহ বের করতে বলতে পারে। এগুলা বেসিক প্রবলেম যেটা তোমাকে স্যার দিতে পারে চেক করার জন্য যে তুমি আসলে ক্যালকুলাসের পার্টটা বুঝো কিনা। সার্কিটের খুব কঠিন সার্কিট তোমাকে খুব একটা বেশি দেয়া হবে না, ঠিক আছে? এটা নিশ্চিত থাকতে পারো আর কি। হ্যাঁ, তো আমাদের অহম তুল্যরোধ বেসিকটা ডান, অহমের তুল্যরোধের বেসিকটা ডান আমাদের। এখন আমরা আস্তে আস্তে আরেকটু সামনে আগাই। ওকে, এখন তাহলে আমরা একটা সূত্র দেখব, যেটা হচ্ছে নাম হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। ভোল্টেজ ডিভাইডার, এই রুলটা আসলে সহজ। রুল দেখলে মনে হয় এটা তো আমি এমনিই পারতাম, কিন্তু এটার কাজটা তুমি দেখলে বুঝতে পারবা যে এটা আসলে থাকলে মাথায় সুবিধা, কিছু জিনিস বুঝতে সহজ হয়। ভোল্টেজ ডিভাইডার এই সূত্রটা শুধুমাত্র সিরিজ কম্বিনেশনের প্রযোজ্য, কারণ আমরা পড়ছি সিরিজ কম্বিনেশনে কে কনস্ট্যান্ট থাকে? কারেন্ট, তাই না? সিরিজ কম্বিনেশনে কারেন্ট সেম থাকে, সো ডিভাইড হয় কে? ভোল্টেজ। তো অনলি সিরিজে আমার এই জিনিসটা কাজে লাগবে। তো আমি যদি একটা সার্কিট, বেসিক সার্কিট আঁকি, আবার বেশি আসতেছে না আজকে? আওয়াজ অনেকটা, ওই ফ্যানের শব্দ বেশি করে হুদাই। আচ্ছা, তো আমরা একটা সার্কিট বানাই, বেসিক সার্কিট সিরিজের। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে আমাদের ব্যাটারি বা কোষ। R1 রোধ, R2 রোধ, R3 রোধ, ঠিক আছে? Okay, এখন বললাম এই যে আমাদের ব্যাটারি ভি, ভোল্টেজ ভি রাখলাম, কারেন্ট হবে আই, এটা তো সবাই বুঝো, 9-10 থেকে বোঝার কথা, কারেন্টটা সেম থাকবে। এখন এই সবগুলা রোধে কারেন্ট তো সেম, আলাদা কি হবে? ভোল্টেজটা। তাহলে এক একটা রোধ এক এক পরিমাণ ভোল্টেজ খাবে, মানে রোধের কাজ হচ্ছে ভোল্টেজ খাওয়া। ভোল্টেজ ড্রপ বলতে বোঝায় রোধ কিছু ভোল্টেজ খেয়ে ফেলছে বা ভোল্টেজ কিছু খরচ হয়েছে, এই তিনটা রোধ মিলে মোট ভোল্টেজ ভি খাবে। তাই বললাম এখানে ভোল্টেজ ড্রপ করবে কত? IR1। এখানে ভোল্টেজ ড্রপ করবে কত? IR2। এখানে ভোল্টেজ ড্রপ করবে কত? IR3। এগুলো তোমার পারি, এগুলোতে আমাদের কোনো সমস্যা নেই, তাই না? এগুলোতে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। তাই আমি বললাম তোমাদেরকে, মনে করো যে V1 প্রথম রোধে ভোল্টেজ ড্রপের পরিমাণ হচ্ছে IR1, দ্বিতীয় রোধে ভোল্টেজ ড্রপের পরিমাণ হচ্ছে IR2, তৃতীয় রোধে ভোল্টেজ ড্রপের পরিমাণ হচ্ছে IR3। ওকে, আমি যদি বলি এখন যে আমাদের যদি 9-10 এই প্রশ্ন দিয়ে বলতো যে এখানে কারেন্ট কত, আমি কি করতাম? তুল্যরোধ বের করতাম, তারপরে ভোল্টেজকে তুল্যরোধ দ্বারা ভাগ করতাম। তাই বলতাম আমি এখানে আই সমান কি, আমাদের আই সমান ভি ডিভাইডেড বাই তুল্যরোধ কত? R1 প্লাস R2 প্লাস R3। এখন আমি এই আই সমান যে ভি ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 আসলো, অথবা ভোল্টেজকে তুল্যরোধ দ্বারা ভাগ করার ব্যাপারটা আসলো, আমরা এই আই এর ভ্যালুটা এখানে বসাই দিব, যে এই তিনটাতে আমরা আই এর ভ্যালুটা বসাই দিই। তাহলে দেখো তো জিনিসটা কিরকম দাঁড়ায়। আমি বলতে পারি এখানে V1 সমান, আমি বলতে পারি ভি ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু R1। অনুরূপ ভাবে বাকি দুইটাতে তো সেম কথা, V2 সমান কি আসবে? ওই যে আই এর জায়গায় বসবে ভিটা, আর এখানে আমি R2 বসাই দিব, আর V3 জায়গায় ওখানে R3 বসবে। তাই বলবো V2 সমান হচ্ছে এখানে V ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু R3। আর V3 জায়গায় কি বসবে? V3 জায়গায় বসবে এখানে V3, আর এখানে R3 বসবে। তাই বলবো V3 সমান
এগুলা প্রিটি অবভিয়াস। এখানে আর টু বসবে, yes, এখানে আর টু বসবে। এগুলো প্রিটি অবভিয়াস যে এগুলো আমরা এমনিই পারতাম, এগুলো আমাকে সূত্র না বললে আমি এগুলো পারতাম, সূত্র ছাড়াই আমরা এগুলো কাজ করে আসছি, তাই না? এগুলো আমাদের একদমই আমাদের কাছে ম্যাটার করে না। ম্যাটার করে যেটা, সেটা হচ্ছে এখান থেকে যে ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি সেটা বুঝতে পারা। এখান থেকে যে জিনিসটা তুমি গ্যাস করতে পারার কথা বা এখান থেকে তোমার যে রিডিংটা পাওয়া উচিত সেটা বইয়ের মধ্যে বলা থাকে না। এই কথাটাই তোমার মূলত ভোল্টেজ ডিভাইডার রুলের, মনে করতে পারো, পাওয়ার। পাওয়ারটা কি তোমরা বুঝতে পারো কিনা একটু বলো। সূত্র তো আমরা সবাই পারি, ইনফ্যাক্ট সূত্র আমাদের, আমরা সূত্র ধারও ধারি না, এই সূত্র ছাড়াই আমরা কাজ করতে পারি না। তোমাকে যদি পরীক্ষায় বলে ভোল্টেজের মান বলে দেয়, রোধের মান বলে দেয়, তোমাকে তো যে কোনো রোধের ভোল্টেজ বের করতে বলে বের করতে পারবা। তোমাকে কারেন্ট বের করতে বলে কারেন্ট বের করতে পারবা। তো তুমি তো এগুলোর জন্য আসলে এই সূত্রের সাথে আটকাচ্ছ না, তুমি এমনিই পারো। তো এই সূত্র দিয়ে আমার কোনো ফায়দা আছে কিনা, বিশেষ কোনো ফায়দা বা বিশেষ কোনো নলেজ যেটা আমি এখান থেকে বুঝতে পারতেছি। আমি এটাকে একটু সাজাই, দাঁড়াও, এটাকে আমি বক্স না করে, এখন বক্স না করে আমি এটাকে একটু সাজাই, তাহলে মেবি তোমরা আরেকটু গেস করতে পারবা। আমি যদি এগুলাকে, আমি কি এখানে আর ওয়ানটাকে এখানে নিয়ে আসতে পারি না বাম পাশে? ধরো বললাম আমি এটাকে লিখতে পারি এইভাবে। আমি ধরো আর ওয়ানটাকে এখানে নিয়ে আসলাম, আর ভিটাকে এখানে নিয়ে আসলাম। এখন জিনিসটা অনেকটা আর কেন্দ্রিক একটা ব্যাপার স্যাপার চলে আসছে। সেম কথা তো আমি ভি টু এর ক্ষেত্রে বলতে পারি, সেম কথা আমি ভি থ্রি ক্ষেত্রে বলতে পারি। তাহলে এখানে বললাম, এখানে বললাম ভি টু আর টু, ভি থ্রি আর থ্রি। এখন দেখো কোনো কিছু বুঝতে পারো কিনা, দেখে কোনো কিছু বোঝা যায় কিনা। ভি টু আর টু, ভি থ্রি আর থ্রি, এটা মানে দিই ভি ওয়ান। ভোল্টেজের অনুপাত কই আসলো? আচ্ছা, ভোল্টেজের অনুপাত আসলো। হ্যাঁ, হ্যাঁ, আরেকটু, আরেকটু আগানো যায় কিনা কথা থেকে? সেটা তো জানি আমরা, ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি পারি আমরা, এটা তো আমরা করেই আসছি। কাহিনীটা একটু খেয়াল করবা, তোমরা 9 10 থাকতে ম্যাথ করছিলা, তোমাদের আশা করি মনে আছে পিতা পুত্রের ম্যাথ। পিতা মারা যাওয়ার সময় অথবা পিতা এমনিই তার সম্পত্তি 3 ভাগে ভাগ করে দিত তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে। এরকম ম্যাথ মনে আছে কিনা? সে তার সম্পদকে 1:2:3 অনুপাতে ভাগ করে দিয়ে যাইতো। সম্পদ, মনে করো তার সম্পদে 10 লাখ টাকার একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 10 লাখ টাকা সম্পদকে সে তার 3 জনের স্ত্রী পুত্র কন্যার মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, যাকে সে 1:2:3 ওয়ানটা দিছে, সে আসলে কতটুকু পাবে? কতটুকু পাবে বলতো? সে পাবে 10 লাখ টাকার একক, দশক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। এই 1:2:3 অনুপাতে ভাগ করার মানে হচ্ছে তুমি টোটাল সম্পত্তিকে 6 ভাগে ভাগ করবো, সমান 6 ভাগে ভাগ করে সেই 6 ভাগের 1 ভাগ। আচ্ছা, 6 লাখ বা 10 লাখ হলে আমি গুনতে পারবো না, আমি 18 লাখ দিই, আমার জন্য সহজ। সো টোটাল 18 লাখ টাকার 6 ভাগের 1 ভাগ দিবে সে তার স্ত্রীকে, 6 ভাগের 2 ভাগ দিবে সে তার ছেলেকে, আর 6 ভাগের 3 ভাগ দিবে তার মেয়েকে। এই হচ্ছে হিসাব। তো এই জিনিসটা তোমরা আগে করে আসছো না? 6 ভাগের 2 ভাগ পাবে একজন, 6 ভাগের 3 ভাগ পাবে একজন। এই যে তুমি অনুপাতের ব্যাপারটা থেকে বলতে পারতেছো যে 1:2:3 অনুপাতে ভাগ করা মানে হচ্ছে 1 2 3 যোগ করে যা আসে তা, এই পরিমাণটা আমি সমান ভাগে ভাগ করব। দেন যারটাতে যা পড়ে, 6 ভাগের 1 ভাগ পাবে একজন, 6 ভাগের 2 ভাগ পাবে একজন, 6 ভাগের 3 ভাগ পাবে একজন। বুঝতে পারছো? এখন এই ছয়টা আসলে কি? এই ছয়টাকে আসলে 1 2 3 এর যোগফল না? যে অনুপাতটা সে বলছে, এই ছয়টা আসলে 1 2 3 এর অনুপাত। এই 1 2 3 এর অনুপাত, 1+2+3 মানে 1 2 1 2 3 এর যোগফল। অনুপাত তো না, 1 2 3 এর যোগফল। তো দেখো তো, এই চেহারা আর এই চেহারা মিলে কিনা? মিলে কিনা? তার মানে কি ব্যাপারটা, এটা হচ্ছে সেই ভোল্টেজের মতো, আর এটা হচ্ছে ভোল্টেজের হিসাবটা একটু দেখো, 1+2+3, এই যে এটা, যে 6 ভাগের 1 ভাগ। দেখো তো ব্যাপারটা কি আসছে। তাই আমি বলতে পারি ভোল্টেজ আসলে সিরিজ কম্বিনেশনে ভোল্টেজ রোধের অনুপাত অনুযায়ী বন্টিত হয়। এই যে R1+R2+R3 এর R1 ভাগ মানে কি, R1:R2:R3 অনুপাতে ভোল্টেজটা ডিভাইড হয়েছে। এটাই হচ্ছে এই সূত্রের মেইন ক্যাচ, যেটা তুমি ইউজ করতে পারো অনেক জায়গায়, অনেক সহজে কাজ করে ফেলতে পারবা, সহজে বুঝতে পারবা জিনিসটা। বুঝতে পারছো কি বলছি? এই হচ্ছে কাহিনী। আমরা বলবো এখান থেকে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে সিরিজ কম্বিনেশনে, সিরিজ কম্বিনেশনে ভোল্টেজ রোধের অনুপাত অনুযায়ী, সিরিজ কম্বিনেশনে ভোল্টেজ রোধের অনুপাত অনুযায়ী বন্টিত হয়। এই হচ্ছে এই সূত্রের মূল যে তোমার ফলাফলটা, সেটা হচ্ছে এটা। এটা তুমি ইউজ করতে পারলে সহজে কাজ করতে পারবা, বিভিন্ন অ্যাডভান্স সিচুয়েশনে এটা ইউজ করতে পারলে কাজে লাগবে। আদারওয়াইজ নর্মাল ভোল্টেজ বের করতে কে তোমার এটা ইউজ করতে বলতেছে? এটা তোমার দরকার নাই, তো তুমি তো এমনি এটা পারো। এটা পুরো বাকফাস হবে যদি তুমি এখন ভোল্টেজ বের করার জন্য এই সূত্র ইউজ করো, তাই না? তুমি অনেক স্লো স্টুডেন্ট, তাইলে তোমার মেইন কাজ হচ্ছে এই সূত্র থেকে
যে ম্যাথমেটিক্যাল রিডিংটা বুঝতে পারে সেটা বুঝতে পারে, এটা বুঝলে তোমার জন্য এটা এনাফ। বুঝতে পারছো কি বলছি? এখন আমরা এটা ইউজ করে কিছু কাজ করি। যে আমি যে বললাম সিরিজ কম্বিনেশনে ভোল্টেজ রোধের অনুপাত অনুযায়ী বণ্টিত হয়, সেটা ইউজ করবো কোথায়, আমরা একটা সিচুয়েশন দেখি, এরপর সেটাকে আমরা কাজে লাগাবো। ধরো আমি বললাম যে আমাদের একটা সার্কিট আছে, যে সার্কিটের এখানে আছে R1, এখানে বললাম আমি 1 ওহম রোধ আছে, এখানে বললাম আমি 2 ওহম রোধ আছে, এখানে বললাম আমি 3 ওহম রোধ আছে, এবং আমি ভোল্টেজ দিলাম আমার পছন্দের, যেটা দিয়ে ভাগ করতে সহজ হয়, 18 ভোল্ট। এখন বললাম কে কত পাবে, এখন তুমি বুঝতেছো কাহিনী কি? এ পাবে কত? এই পাবে 18 ভোল্টের, এই যে রোধগুলোর অনুপাত কত, 1:2:3 না? তাহলে 3 2 5 আর 1 6, তাহলে এ পাবে 6/1 দ্যাট ইজ 3 ভোল্ট, তাই তো? এ পাবে কতটুকু? 18 ভোল্টের 6/2 তার মানে 3 দুগুণে সে পাবে 6 ভোল্ট। পাইছিল কত? 3 ভোল্ট। এ পাইছে 6 ভোল্ট, এ পাবে কত? বাকি 9 ভোল্ট। বিশ্বাস না হলে হিসাব করে দেখতে পারো, 18 ভোল্টের 6/3 তাহলে 3 6 18, 3 3 9 ভোল্ট। ক্লিয়ার তো ব্যাপারটা? এটা তো আমরা এমনিও পারি। এখন দেখো এখানে ভোল্টেজ কত ছিল? 18 ভোল্ট ছিল। আচ্ছা আমি একটু এখানে ক্যালকুলেশন শেষ করে দিই। আমি বলি এখানে ছিল, এখানে ড্রপ করবে 3 ভোল্ট, এখানে ড্রপ করবে 6 ভোল্ট, এখানে ড্রপ করবে 9 ভোল্ট। এখন একটু বীজগাণিতিক ভাবে আমরা আগাই। এখানে ছিল 18 ভোল্ট, এখানে ছিল আমার 18 ভোল্ট, এখানে 3 ভোল্ট ড্রপ করার পর এখানে কত আছে? 18 থেকে 3 গেলে 15 ভোল্ট। 15 থেকে 6 গেলে কত থাকে? 9 ভোল্ট। 9 থেকে 9 গেলে কত থাকে? 0। তো আমার তো হিসাব মিলে গেল, পুরা ব্যাটারির যত ভোল্টেজ আছে সমস্ত ভোল্টেজ এই তিনটা মিলে খেয়ে ফেলছে। কে কতটুকু খাইছে? যার অনুপাতে যা ধরছে, যে বড় সে বেশি খাইছে, আনুপাতিক ভাবে যে বড় সে বেশি খাইছে, আনুপাতিক ভাবে যে ছোট সে কম খাইছে। বুঝা গেছে ব্যাপারটা? তো এখন এই 1 2 3 যদি আমি লিখি এবং পাশাপাশি যদি আমি আরেকটা লিখি, এখানে ধরো বললাম আমি এখানে আরেকটা লিখলাম, আমি বললাম এখানে 1 2 3 না, আমি লিখলাম এখানে 2 4 6। আমি বললাম এখানে 2 ওহম, আমি বললাম এখানে আছে 2 ওহম, এখানে আছে 4 ওহম, এখানে আছে 6 ওহম। দেখো তো 2 4 6 এর অনুপাতটা আসলে কত? ঘুরে ফিরে কি 1:2:3 না? সো ইট ইজ দ্য সেম। তাইলে 1 2 3 আর 2 4 6 একটা 18 ভোল্ট ব্যাটারির কাছে সেম কথা। কারেন্ট অবশ্যই কম যাবে, কারেন্ট অবশ্যই রোধ যেখানে বেশি সেখানে বেশি, রোধ যেখানে কম সেখানে কম, মানে রোধ যেখানে বেশি সেখানে কম, রোধ যেখানে কম সেখানে বেশি যাবে। বাট ভোল্টেজের ডিভিশনটা সেটা কিন্তু এখানে যায় এখানে সেম হবে। বিশ্বাস না হলে দেখতে পারো, আমি তো সেম কাজই করছি। 2:4:6 ইভেন্চুয়ালি ইজ 1:2:3। সো এখানে এক্স্যাক্টলি 3 ভোল্ট ড্রপ করবে, বাকি থাকবে 15, এখানে এক্স্যাক্টলি 6 ভোল্ট ড্রপ করবে, বাকি থাকবে 9, এখানে এক্স্যাক্টলি 9 ভোল্ট ড্রপ করবে, বাকি থাকবে 0। তো ব্যাপারটা পুরোটা মিলে গেছে না? বোঝা গেছে কিনা? তো এরকম দুইটা কম্বিনেশনকে আমরা একসাথে করে ফেলি। এখন এই 1 2 3 ওয়ালাটা আর 2 4 6 ওয়ালাটা আমরা একসাথে করি, একটা সার্কিট বানাই, তাহলে এটার মূল মজাটা বুঝতে পারবা। আমি বললাম এখানে আছে আমাদের 1 2 3, আর এখানে আছে আমাদের 2 4 6। ঠিক আছে? আমি বললাম এখানে 1 ওহম আছে, 2 ওহম আছে, সুন্দর করে রাখবে। সুন্দর করতে গেলে খারাপ হয়েছে। 2 4 6, ওকে। 1 2 3 2 4 6, এগুলো সব ওহম। আর আমাদের যে ব্যাটারিটা ওভারঅল এটার সাথে আছে, এটা হচ্ছে কত? 18 ভোল্টের ব্যাটারি। এখন দেখো তো আমাদের উপরের এই অংশটা এবং নিচের এই অংশটা, এই দুটো অংশকে আলাদা আলাদা ভাবে তাদের নিজেদের মধ্যে কি প্যারালালি আছে না? এই 1 2 3 ওয়ালা 1 2 3 ওয়ালা যে পার্টটা এবং 2 4 6 ওয়ালা যে পার্টটা, এই দুইটাকে পরস্পর প্যারালাল না? কারণ তাদের দুইজনেরই এক মাথায় 18 ভোল্টের এক মাথায়, দুইজনেরই অন্য মাথা 18 ভোল্টের অন্য সাইডের এক মাথায়, অন্য সাইডে আছে। তাহলে এরা ইন্ডিভিজুয়ালি প্যারালাল। প্যারালাল কম্বিনেশনে কি হয়? বিভব পার্থক্য সেম থাকে। সো এই 2 4 6 এর দুই প্রান্তের বিভব পার্থক্য যে 18, এই 1 2 3 এরও দুই প্রান্তের বিভব পার্থক্য এক্স্যাক্টলি সেম 18। এটা তো দেখে দেখে বলা যায়। তো যদি ভোল্টেজ দুইজনেরই সেম সেম থাকে, তাহলে ভোল্টেজ পরিমাণটা তো এখানে 18 দিয়ে শুরু করলে এই পাশে আসলে আমি 0 পাবো, মানে সেম ভোল্টেজে ডিভাইড হচ্ছে এখানে। এখন ডিভাইড হয় কিভাবে? সিরিজ কম্বিনেশনে ভোল্টেজ ভিতরে তো আবার সিরিজ। এই 18 ভোল্টটা এখানে কিভাবে যাবে? 1:2:2 অনুপাতে। আর এখানে এই 18 ভোল্টটা এক্স্যাক্টলি 1:2:3 অনুপাতেই যাবে। তাই যদি হয়, তাহলে আমরা তো এটা অবশ্যই এখন বলতে পারি এখানে কত যাবে। এখানে যাবে হচ্ছে আমাদের 3 ভোল্ট, এখানে যাবে কত? 6 ভোল্ট, এখানে যাবে কত? 9 ভোল্ট। তো সেম গোস ফর দিস সাইড অলসো। এখানে যাবে 3 ভোল্ট, এখানে যাবে 6 ভোল্ট, এখানে যাবে 9 ভোল্ট। কোনো পার্থক্য, কোনো সমস্যা আছে কারো? বুঝতে পারছো তো ব্যাপারটা?
তাহলে এখানে আমি সেম কথাই বলবো আবার, যে এখানে 18 থেকে 3 যাওয়ার পরে বাকি আছে কত? 15। 15 থেকে 6 গেলে বাকি থাকবে কত? 9। আর 9 গেলে বাকি থাকবে 0। এখানেও সেম কথা, 18 ছিল, 3 গেছে, হয়ে গেছে 15, 6 গেছে, হয়ে গেছে 9, আর ওইদিকে 0। ক্লিয়ার তো ব্যাপারটা? এখন আমি যদি বলি তোমাদেরকে যে আমি এখন এই পয়েন্টটাকে বললাম পয়েন্ট পি, এটাকে বললাম আমি পয়েন্ট কিউ, এটাকে বললাম আমি পয়েন্ট, আচ্ছা পয়েন্ট পি কিউ না বলি, আমি এবিসিডি বলি, এটাকে বললাম পয়েন্ট এ, এটাকে বললাম পয়েন্ট বি, এটাকে বললাম পয়েন্ট সি, এটাকে বললাম পয়েন্ট ডি। এখন যদি তুমি এ আর বি এর মধ্যে একটা রোধ লাগাও, সি আর ডি এর মধ্যে একটা রোধ লাগাও, কারেন্ট কি যাবে এখানে? যাবে না। কেন যাবে না? কারণ দে হ্যাভ দ্য সেম ভোল্টেজ অন দ্য বোথ সাইড। তাহলে ভোল্টেজ সেম থাকলে কারেন্ট কেন যাবে? ভোল্টেজের পার্থক্য থাকলেই না কারেন্ট যায়। ভোল্টেজ বেশি ভোল্টেজ কম, কারেন্ট এদিকে যাবে। ভোল্টেজ বেশি ভোল্টেজ কম, কারেন্ট এদিকে যাবে। ভোল্টেজ দুইটাই সমান, কারেন্ট যাবে না, নো ফ্লো। এখানে কি 15 ভোল্ট, এখানে কি 15 ভোল্ট না, এখানে কোনো কারেন্ট যাবে না। এখানে কি 9 ভোল্ট, এখানে কি 9 ভোল্ট না, কারেন্ট যাবে না। তাহলে এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে তোমার হুস্টন বেদের সাম্যাবস্থার মেইন কনসেপ্ট। বুঝতে পারছো? আমাদের বই হুস্টমিলের সাম্যাবস্থা অন্যভাবে বোঝায়, যে আই সমান 0 হইলে পি বাই কিউ সমান আর বাই এস। বাট ব্যাপারটা হচ্ছে উল্টা ভাবে বললে এটা ইমাজিন করা ইজি হয়, যে পি বাই কিউ। আর ব্যাপারটা হচ্ছে বইয়ে শুধুমাত্র দুইটা দিয়ে দেয়া, উপরে দুইটা নিচে দুইটা। আমরা কিভাবে করছি? তিনটা তিনটা। বইয়ে দেয়া আছে মাত্র 2 জোড়া। আমরা এখানে করতে পারি, চাইলে আরেক জোড়া নিয়ে আসতে পারি, কোনো একই কথা। আমি যদি আরেকটা নিয়ে আসি, মনে করে বললাম এখানে আছে আমাদের মনে করে বললাম 3, 6, 9, তো ঘুরে ফিরে 3, 6, 9, তো 1:2:3। তো এখানে যদি আমি আবার লাগাই একটা কিছু, এদিক দিয়ে কারেন্ট যাবে না। তাহলে এখানে তুমি একটা জেনারেল কেস পেয়ে গেলা। যদি সিরিজ কম্বিনেশনের মধ্যে এখানে রোধের গুলোর মধ্যে অনুপাত যা, এর সাথে প্যারালালি কারেন্টের সিরিজ কম্বিনেশনের রোধগুলোর অনুপাত যা, এর সাথে প্যারালালি কারেন্টের আরেকটাতে সিরিজ কম্বিনেশনে থাকা, নিজেদের মধ্যে সিরিজে থাকা, বাট অন্যগুলোর সাথে প্যারালাল থাকা, ওগুলোর মধ্যে যদি অনুপাত সেম থাকে রোধের, আর আমি যদি এই বরাবর কারেন্ট চাই, যদি কোনো কারেন্ট নাই, তোমাকে যে সার্কিট জড়িয়ে করে তুমি এখান দেখলে চিনতে পারবে। আর পরীক্ষাটা দিবেই এই প্রশ্ন। তোমাকে কি পরীক্ষায় এই মানে সার্কিট অ্যানালাইসিসের তোমার ওই বইটা দিবে না, যেটা তোমার ট্রিপলিতে পড়ায়, ওটা তো তোমাকে দিবে না। তোমাকে এগুলোই দিবে যেগুলো তুমি তোমার নলেজ দিয়ে সলভ করতে পারার কথা। বুঝতে পারছো? এইটাই তো ম্যাক্সিমাম কঠিন আসবে, আর কি আসবে কঠিন? বুঝতে পারছো? তো তুমি যখন জিনিসটা ভোল্টেজ ডিভাইডার দিয়ে বুঝতে পারতেছো, তুমি জিনিসটা ইমাজিন করতে পারতেছো। আর তুমি যদি আই সমান 0, তাই পি বাই কিউ সমান আর বাই এস, সেটা কিন্তু তোমার বিশ্বাস করতে, হজম করতে কষ্ট হয়, যে আই সমান 0 হবে কেন। আমি আগে বুঝবো না আই কেন 0 হয়েছে। আমি আগে আগে কেমনে বলবো আই 0 হয়েছে, তারপরে আমি আসলে প্রমাণ। এখানে তুমি আগে বুঝছো কারণ, পরে বুঝছো আই কেন 0 হবে। এই যে এই দিক দিয়ে যে কারেন্ট যাচ্ছে না, দ্যাট ইজ হুস্টন বেদের সাম্যাবস্থা। বুঝতে পারছো? ক্লিয়ার তো? ওকে, তাহলে এটুকু ডান। এর মধ্যে যদি কোনো একটাতে অনুপাতে ঝামেলা হয়, তাহলে কিন্তু পুরো জিনিসটা নষ্ট হবে, এবং এরকম দিবে না পরীক্ষা। পরীক্ষায় দিবে যেটা ঝামেলা নাই। এই প্রশ্ন দিছেই কেন পরীক্ষায়? যদি তোমাকে এই প্রশ্ন এখন দিয়ে দেয় বা অনুপাত মিলে নাই, তাহলে তো এই প্রশ্ন তোমার সলভ করার সামর্থ্য পরীক্ষার হলে নাই। তোমাকে ওটা দিবেও না পরীক্ষায়। তোমার জাস্ট খুঁজে বের করতে হবে কোনটা দিয়ে কারেন্ট যাবে না, সেটাকে মুছে ফেলতে হবে বা বাদ দিতে হবে। তারপরে এখন আমি যদি এই যে এই মনে কর 10 ওহম, 10 ওহম আছে, 5 ওহম আছে, এখানে 3 আছে, 4 আছে, 7 আছে, 8 আছে, এরকম যদি মাঝখানে মাঝখানে আমি রেখে দিই, সেগুলো দিয়ে কারেন্ট যাচ্ছে না, ওগুলা বাদ দেয় মাত্র, এটা কিন্তু সহজ সার্কিট। এখানে সবাই সিরিজে সিরিজে সিরিজে, দে আর ইন প্যারালাল। 2 মিনিটে মানে আধা আধা মিনিটে কাজ হয়ে যায়। তোমার কিন্তু এটা কোনো প্রশ্নই না কঠিন, তাই না? তুমি যে যখনই এটা এলিমিনেট করে দিতে পারতেছো, এটা কিন্তু একটা 99 প্রবলেম। সিরিজ সিরিজ সিরিজ, সবগুলো পেরালাম, কাজ শেষ। বুঝতে পারছো? তাহলে এইটুকু ক্লিয়ার আশা করি। আচ্ছা, তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি। সুন্দর প্রশ্ন, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রশ্ন হচ্ছে এখানে যে এই কারেন্টটার ভ্যালু কত বের করো। আর এখানে যে কারেন্ট, এটাকে বললাম আমি I1। তো প্রশ্ন হচ্ছে এখানে আই সমান কত।
এবং I1 সমান কত। এটা করো, আমি একটা কফি খেয়ে আসি। তোমাকে তো পরীক্ষায়, আমি তো তোমাদের আগে পড়াইছি, এই তিনটা সিরিজে আছে প্যারালাল, এই তিনটা সিরিজ আছে অনুপাত যা, এই তিনটা সিরিজ আছে অনুপাতটা। তারপরে বছর অনুপাত যেহেতু সমান সমান, মাঝখানে মাঝখানে যদি তুমি কিছু বসাই কারেন্ট যাবে না, কারণ এখানে ভোল্টেজ যা, এখানে ভোল্টেজ তা। তো এটা তো আমি তোমাদেরকে আগে অতীত দেখাইছি, পরে বর্তমান দেখাইছি। এখানে তো তোমাকে অতীত বর্তমান একসাথে করে দিচ্ছে। তোমার বুঝতে হবে একটু জুম আউট করে, যে এটা যদি না থাকতো তাহলে এই ওভারঅল জিনিসটা কিরকম সিরিজে, ওভারঅল জিনিসটা কিরকম সিরিজে, তাহলে হয়তো 2 to 2 এর অনুপাত কত, 1:1:1। 4:4:4 এর অনুপাত কত, 1:1:1। তাহলে এখানে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ করবে এই 12 থেকে, এখানেও সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ করবে 12 থেকে। তাহলে এখানে যা অবশিষ্ট থাকবে এখানে তাই অবশিষ্ট। তাহলে এখানে ভোল্টেজ, এখানে ভোল্টেজ তা সেমলি, এখানে যা এখানেও তা। ওই জন্য বলবো আমরা দেয়ার উইল বি নো কারেন্ট ইন দিস লাইন, দেয়ার উইল বি নো কারেন্ট ইন দিস লাইন, অর ব্রাঞ্চ বলতে পারো। বুঝতে পারছো? একটু জুম আউট করতে হয় আর কি, এখানে এটা তোমার প্র্যাকটিস করতে করতে এগুলো অভ্যস্ত হয়ে যাবে। আর তোমাদের জন্য যেটা সুখের সংবাদ সেটা হচ্ছে তোমাদের সিলেবাস ছোট, এক্সপেকটেশনটা স্যারদের তোমাদের কাছে খুবই কম। তোমরা বেশি ভাবো দেখি সমস্যা হয়। মানে এগুলাতে অত কঠিন করে না প্রশ্ন, যতটা কঠিন তোমাদেরকে আমরা মনে করাই দিই যে এই যে এটা 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 লাগবে, এইসব কিছু লাগে না। বুঝছো? সো আমরা এখন এটাকে সলভ নিয়ে যাই। আহ, আমি বললাম যেহেতু আমাদের হিসাব মিলে গেছে, এখানে কারেন্ট নাই, এখানে কারেন্ট না থাকলে তো এটা একদম 2 লাইনের ম্যাথ। এটা সিরিজে তুমি কি এটা ধরতে পারছো নাকি এটা ধরতে পারো নাই? এখন তো বুঝতে পারছো। 2 3 2 6, আর এখানে 3 4 12, 6 আর 12 আছে প্যারালাল, তাহলে ওভারঅল 6 12 যদি প্যারালাল হয়, তাহলে আমরা বলবো 6 × 12, 6 × 12 ডিভাইডেড বাই 6 + 12, সো দ্যাট সাম আপ এস 6 12 72, আর 6 12 18, 72 কত, 4, 4 ওহম। তুলনা তো 4 ওহম বের করতে বলছে, এইটা তো আমাদের মেইন কারেন্টটা। তো মেইন কারেন্ট কত আসবে, I সমান V/4, তাহলে কত আসবে, 3 এম্পিয়ার। এটা যদি 3 এম্পিয়ার হয়, এখন একটু চিন্তা করো, এটার প্রশ্নের চিত্রের মধ্যে এই ভাইবটা দিচ্ছে, মনে হচ্ছে যেন I1টা শুধুমাত্র এইটুকুর কারেন্ট, কিন্তু এখানে তো আসলে 2 ওহমটা নাই। তার মানে কি এই পুরো লাইনের কারেন্টটাই I1। তাহলে এটা বাচ্চাদের ম্যাথ। তুমি মূলত যেটা করতে চাচ্ছ সেটা হচ্ছে 12 ভোল্ট মেইন কারেন্ট, তুমি এখন জানো। আর এইখানে কি তুমি চিন্তা করতে পারো যে এটা হচ্ছে 3 × 6 ওহম, তো এখানে একটা 6 ওহম ভেবে নাও, আর এখানে একটা 3 4 12 ওহম ভেবে নাও। তো এটা তো তোমার সেই বেসিক 12 ভোল্ট আছে, এখানে 6 ওহম আছে, এখানে 12 ওহম আছে। তো 6 ওহমের দুই প্রান্তের বিয়োগ পার্থক্য কত, 12 ভোল্ট। তাহলে কারেন্ট কত হবে এখানে, I সমান V/R। তো ভি কত, 12, ভি কত 12, আর আর কত 6, তাহলে 12/6 কত, 12/6 কত, 2 এম্পিয়ার। এই হচ্ছে I1। আশা করি বুঝাইতে পারছি। এটাতে কোনো ফ্যান্সি সূত্র লাগে না। আর মাথায় রাখবা, কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার, এই সূত্রগুলা স্ক্যামের মতো লাগে না, এমনিই পারা যায়। আসলে কারেন্ট ডিভাইডার দেখো, আমি কিন্তু কারেন্ট ডিভাইডার ইউজ করছি এখানে, বাট তুমি বুঝো নাই করছি কি, আসলে ওহমের সূত্র, তাই না? আমার এইটার দুই প্রান্তের বিয়োগ পার্থক্য কত, 12। তাহলে ভোল্টেজকে 6 দ্বারা ভাগ করলেই তো কারেন্ট পাওয়া যায়, সেখানে তোমার কারেন্ট ডিভাইডার উচ্চারণ করারও দরকার নাই হুদাই জিনিসটাকে ফ্যান্সি বানানোর জন্য। ঠিক আছে? সিমিলারলি ভোল্টেজ ডিভাইডার আসলে বলতে হয় না, এমনিই পারি, বাট যখন কাজে লাগছে তখন আশা করি বুঝতে পারছো কোথায় কাজে লাগাইছি আমি। আমি আশা করি এইটুকু কথা বুঝাইতে পারছি নাকি? ওকে, তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার, আমাদের ভোল্টেজ ডিভাইডার ডান, এবং উইথ উইথ অ্যাপ্লিকেশন। এই প্রশ্ন কোথায় আসছে জানো? এই প্রশ্ন কোথায় আসছে জানো? যেটা দিলাম তোমাদেরকে মাত্র, এই যে এটা, না এটা না, সরি সরি, এটা কোথায় আসছে? এটা আইআইটির প্রশ্ন। এটা 2006 বা ওইরকম, একটু পুরান প্রশ্ন, বাট এটা আইআইটির প্রশ্ন, খুবই চমৎকার একটা প্রশ্ন। এটা প্রশ্নে আরো কয়েকটা পার্ট ছিল, একটা পার্ট ছিল এক্সট্রা, ওটা আমি বলিনি তোমাদেরকে। আমি প্রশ্নটা এখন তাহলে পড়ি ফেলি। এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট, এটা হচ্ছে আর পয়েন্ট, এটা হচ্ছে এস পয়েন্ট। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ভিপি ইজ গ্রেটার দেন ভিএস, এটা কি সত্য? মানে পি পয়েন্টের ভোল্টেজ এস পয়েন্টের ভোল্টেজ থেকে বেশি, এটা কি সত্য? কেন? কারণ এই 12ই তো কমে কমে আসবে, তো অবশ্যই এখানে বেশি, এখানে একটু বেশি, মানে এখানে একটু কম, এখানে আরেকটু কম। তো এখানে যা, পি থেকে যদি আমি এই পাশে আসি, ধরো এখানে তো 2 ওহমে কিছু কমছে, কমার পরে পিতে কিছু হয়েছে, তারপরে এখানে কিছু কমে, তারপরে কিউতে আসছে, তাহলে অবশ্যই পি থেকে তো কিউএ কম। আর কিউএ যা কেসে তো অবশ্যই তা, আমরা তো একটু আগে বলে আসছে, তো কিউএ যা আসছে তাই হয়। ইফ পি ইজ গ্রেটার দেন কিউ, দেন ডেফিনেটলি পি ইজ গ্রেটার দেন এস, সো ভিপি গ্রেটার দেন ভিএস। পরীক্ষায় এগুলো পেস লেগে যায়, উল্টাপাল্টা হয়ে যায়, তাই না? সো এটা একটা অপশন ছিল, ওটা কি ওদের ওদের প্রশ্ন তো এরকম থাকে, মাল্টিপল অপশন থাকে, 1 2 1 2 3, 1 2 3 এরকম থাকে। সো তুমি যে একদম এক্সাক্ট যদি লাগাইতে পারো তাহলে মার্কস পাবা, না মার্কস পাবা। তো
ওখানে তিনটাই কারেক্ট ছিল। আই এর মান বলা ছিল একটা, ওই 3 অ্যাম্পিয়ারে ছিল মেবি এখানে। I1 এর মান ছিল একটা 2 অ্যাম্পিয়ার ছিল। আর এখানে একটা অপশন ছিল ভিপি গ্রেটার দ্যান ভিএস বা এরকম কিছু একটা। তো তিনটাই কারেক্ট হইতো এখানে। তো এটা আইআইটির প্রশ্ন, খুব চমৎকার একটা প্রশ্ন, যেখানে ভোল্টেজ ডিভাইডারের রুলটার সুন্দর অ্যাপ্লিকেশন দেখা যায়। ওকে, এটুকু আমাদের ডান। এখন আমরা চলে যাই কারেন্ট ডিভাইডার রুল। এগেইন খুব বেশি কাজের না, বাট দু একটা জায়গায় সূত্র ইউজ করলে ফায়দা পাওয়া যায়। তো কারেন্ট ডিভাইডার রুলটা কোথায় কার্যকর? অনলি প্যারালাল কম্বিনেশন। কারণ আমরা জানি প্যারালাল কম্বিনেশনেই কারেন্টটা ডিভাইড হয় আর ভোল্টেজটা সেম থাকে। তো ভোল্টেজ তো ওখানে ডিভাইড হচ্ছে না। সিরিজে কারেন্ট সেম থাকে, ভোল্টেজ ডিভাইড হয়, আর প্যারালালে ভোল্টেজ সেম থাকে, কারেন্ট ডিভাইড হয়। ওকে, এখন ডিভাইড তো হবে এরকম, এই যে R1, এই যে R2, R3, এগুলাতে R1, R2, R3। আমি বললাম এখানে আমাদের ব্যাটারি আছে বা কোষ আছে ভি ভোল্টেজের, এখানে আছে আমাদের আই কারেন্ট। এই আই কারেন্টটাই তিন ভাগে ভাগ হয়ে একদিকে যাবে I1, এখানে যাবে I2, এবং এখানে যাবে I3। ঠিক আছে, এখন I1 এর মান কত? তুমি তো সহজ ভাষায় অবশ্যই এইভাবে বলবা I1 সমান হচ্ছে, যেহেতু সবগুলা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, এটা তো খুব সহজ, অবভিয়াস, ভি ডিভাইডেড বাই R1 ইজ দ্য কারেন্ট থ্রু I1, থ্রু R1। আমি যদি বলি এখন I2 সমান কত, তুমি সহজে বলবা ভি ডিভাইডেড বাই R2। I2 সমান কত পেয়ে যাবা? ভি ডিভাইডেড বাই R3। সো এটা একদম ইজি। ভোল্টেজ জানো, রোধ জানো, কারেন্ট বের করতে কার কি আসলে, তোমার এখানে ডিভাইডার সূত্র যাওয়াই তো দরকার নাই, তুমি যে রোধ জানো। ঠিক আছে, তো আমি তো বললাম ভি ডিভাইডেড বাই R1 হচ্ছে I1, ভি ডিভাইডেড বাই R2 হচ্ছে I2, ভি ডিভাইডেড বাই R3 হচ্ছে I3। প্রিটি ইজি। এখানে কোনোভাবেই তোমার কারেন্ট ডিভাইডারের কথা মনে করারও দরকার নাই, দরকার পড়তেছেই না। ঠিক আছে, আচ্ছা, বুঝছো না ব্যাপারটা? এখন ভি সমান আসলে কি? ভি সমান তো আসলে হচ্ছে, আমি যদি একবারে ভেঙে বলি, ভি সমান হচ্ছে আই, এই যে মেইন কারেন্ট থেকে আই না, আই ইন্টু ওভারঅল রোধটা, তুল্য রোধটা, আই ইন্টু আর। এখন আমরা এটা একটু ভাঙি, দেখি এখান থেকে কোনো ফায়দা পাওয়া যায় কিনা। ভি সমান আই রাখলাম আই এর জায়গায়, আর মানে কি? আর মানে কি এই তিনটার প্যারালাল কম্বিনেশন না? তো আর বলতে আমি আসলে আর ইকুইভ্যালেন্ট বুঝাচ্ছি। তিনটা রোধের ইকুইভ্যালেন্ট কি আসবে এখানে বলতো? ওটা আমি রাখলাম না, আমি এটাকে আর ইকুইভ্যালেন্টই রাখলাম, পরে দরকার লাগলে মান বসাবো। ঠিক আছে, তো ভি সমান লিখলাম কি? আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট। আমি এখন এই ভি এর জায়গাগুলোতে আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট বসাই দিব। তো বসালে কি আসলে হতো? আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট না, আমি এটাকে সাজিয়ে লিখে ফেললাম আর ইকুইভ্যালেন্ট বাই R1 ইন্টু আই। এখানে লিখে ফেললাম আমি আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই R2 ইন্টু আই। এখানে লিখলাম আমি আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই R3 ইন্টু আই। বুঝতে পারছো কি করছি? সো এটা তোমার কাজে লাগবে যখন এক্স্যাক্টলি এটাই তোমার দরকার তখন, আদারওয়াইজ তুমি তো এমনি কারেন্ট বের করতে পারো। সো এই ইউজ কেসটা তোমার বুঝতে হবে, সবকিছু সব জায়গায় কাজে লাগানোর জন্য না, যখন যেটা লাগে। নর্মালি তুমি এটা এমনিই পারো, বাট কখনো কখনো তোমার এটা কাজে লাগতে পারে, কাজ ইজি করার জন্য। ভি সমান আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আচ্ছা, ওকে। এই যে সূত্রটা লিখলাম, তাহলে এই সূত্রটা কি আসলে আমাদের, যদি কারেন্ট ডিভাইড হয় প্যারালাল কম্বিনেশনে, সেক্ষেত্রে কোন একটা রোধের ভিতরে যে কারেন্টটা, সেই কারেন্টটা সমান কি? যে কম্বিনেশনে কারেন্ট ডিভাইড হচ্ছে, এখানে কোন প্যারালাল কম্বিনেশনে কারেন্ট ডিভাইড হচ্ছে, এটাতে এটার তুল্য রোধ ডিভাইডেড বাই যার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে সে ইনটু মেইন কারেন্টটা। বুঝতে পারছো? যেমন ধরো এখানে আর টুর ক্ষেত্রে কারেন্ট I2, সেটা কত? আর ইকুইভ্যালেন্ট মানে ওভারঅলটা তুল্য রোধ ডিভাইডেড বাই সে নিজে ইনটু আই। ঠিক আছে, আচ্ছা, তো এইটা মাথায় রাখবা। আর তুল্য রোধ তো আলাদা করে বের করে দেখানোর দরকার নেই, তুল্য রোধ তো বুঝতেছোই, R1 ইস টু R2, R1 ইনভার্স R2 ইনভার্স R3 ইনভার্স হোল ইনভার্স করলে আমরা পাবো, সেটা আমাদের কনসার্ন না। বাট যেটা আমাদের আলাদাভাবে মনে রাখা দরকার সেটা হচ্ছে এটা, যখন রোধ থাকে দুইটা, তখন বললাম R1 এবং R2, এবং বললাম আমাদের মেইন কারেন্ট হচ্ছে আই, মেইন কারেন্টটা বললাম আমি আই। সেক্ষেত্রে আমি বললাম যে কারেন্ট যদি ডিভাইড হয়, এখানে I1 এখানে I2 আছে। এখন যদি আমি সূত্র ফলো করে একটু মনে করে, আমাকে সূত্রটা একটু বলো তো, সূত্রটা নিয়ে কি ছিল? I1 সমান কি হবে? আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই R1 ইনটু মেইন কারেন্ট আই। এখন আর ইকুইভ্যালেন্ট এখানে সহজ, দুইটা আছে না, গুণফল বাই যোগফল, তাই বলবো এখানে R1 ইনটু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু R1 ইনটু আই। তো আমি বললাম R1 R1 কেটে দাও, তাহলে কি আসলো? R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু আই। এটা খুব পাওয়ারফুল এবং খুব কাজের একটা সূত্র। যখন রোধ থাকবে দুইটা প্যারালাল কম্বিনেশনে, তখন তাদের ভিতর দিয়ে যাওয়া কারেন্ট, একটার ভিতরে যাওয়া কারেন্ট হচ্ছে অন্যটার মান ডিভাইড বাই দুইটার যোগফল ইনটু মেইন কারেন্ট। আমি যখন বলবো তোমাকে, তাহলে অনুরূপ ভাবে তুমি বলো এখন I2 সমান কত? এটা কি হবে? R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু আই। উল্টাটা, যখন বললাম R2 এর ভিতর দিয়ে কারেন্ট কত, লিখলাম R1 ডিভাইড বাই দুইটার যোগফল ইনটু আই। ঠিক আছে, আশা করি ক্লিয়ার।
তো এটা মনে রাখতে পারলে কিন্তু ওই শান্টের যে ম্যাথগুলো সেগুলো সহজে করা যায়। শান্টের যে পোর্শনটা সেটা কিন্তু মূলত কারেন্ট ডিভাইডারের কনসেপ্ট। হ্যাঁ, শান্ট মূলত দুই ধরনের হয়, ভোল্টেজের জন্য, ভোল্টমিটারের জন্য আর এমিটারের জন্য। এমিটারের জন্য ইউজ করবে কারেন্ট ডিভাইডার রুল, আর ভোল্টমিটারের জন্য ইউজ করবে আমরা নর্মাল ভোল্টেজ ডিভাইডার রুল। বুঝছো? তুমি বুঝতে পারছো কিনা? ক্লিয়ার তো? এখন তোমাদের প্র্যাকটিসের জন্য একটা ম্যাথ দিই। রাশিমালা বের করবা, মনে রাখা জরুরি না, বাট এখন এটা সলভ করতে পারাটা সূত্র মাথায় বসার জন্য জরুরি। আমি বললাম R1, আমি বললাম R2, আমি বললাম R3, এই তিনটা রোধের প্যারালাল কম্বিনেশন আছে। বললাম V, আমি বললাম I। এখন এগুলো রাশিমালা একটু বের করবা। I1 সমান কত হবে, I2 সমান কত হবে, I3 সমান কত হবে। প্যাটার্ন আশা করি বের করতে পারলেই বুঝতে পারবা। শুরু করো। কে কি প্রশ্ন করে আমারে? ও I সমান, ও আগের আনসার I সমান 3। এত হিসাবটা আসবে I1 সমান, একটা বুঝলে বাকিটা এমনি বুঝবা। I1 সমান কি, R ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই R1 ইনটু I, তাই না? এখন আমরা আলাদাভাবে R ইকুইভ্যালেন্ট বের করে ফেলি। R ইকুইভ্যালেন্ট সমান কি, সবগুলোর ইনভার্স হোল ইনভার্স। বললাম এখানে R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স প্লাস R3 ইনভার্স হোল ইনভার্স। যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা বলবো 1/R1, 1/R2, 1/R3। আমি যদি লসাগু নেই, লসাগু নিয়ে তো আবার উপরে চলে যাবে, এগুলা উল্টা করে ফেললাম। R1, R2, R3, তাহলে এখানে আসবে কি, R2, R3, R1, R3 আর R3 R1, সিরিয়ালটা এইভাবে রাখি, R3 R1 প্লাস R1 R2। এখন আশা করি বুঝতে পারছো। এখন যদি আমি R ইকুইভ্যালেন্টকে R1 দ্বারা ভাগ করি, আমাকে R1 কাটা যাবে না একটা? আচ্ছা, তো তাহলে আমি কি লিখবো এখানে? আমি এখানে লিখবো R2 R3, নিচেরটা কিন্তু সেম, আমি সাজায় লিখে ফেলি R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1 ইন্টু I। এটা কিন্তু আমাদের সেই সিমেট্রিক যে প্যাটার্ন ছিল ABBCC এর মতো। এবং খেয়াল করো, যখন আমি এক নম্বরে কারেন্ট বললাম তখন কিন্তু আমি বাকি দুটো লিখছি, R2 R3, বাকিটা হচ্ছে R1 R2 সিরিয়ালি সবগুলো লিখবো। তাহলে I2 তে সেম কথা। I2 তে কি আসবে, I2 তে আমার এখানে আসবে R1 R3, সিরিয়ালটা এইভাবেই রাখি R3 R1, তাই না? ডিভাইডেড বাই R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1 ইন্টু মেইন কারেন্ট, সিমিলারলি I3, অবশ্যই পারবে। এটা আমি জাস্ট তোমাদেরকে বীজগাণিতিক একটা প্রসেসিং এর থ্রুতে দেখাইলাম। মনে থাকা জরুরি না, মনে থাকতে হবে এটা কোনোভাবেই দরকার না, জাস্ট সূত্রের অ্যাপ্লিকেশনটা শিখে গেলাম। কিছু একটা দিয়ে করে ফেলে, ওটা মনে থাকে, ওটা মনে রাখার জন্য বলছি। আদারওয়াইজ এটা তোমার খুব কমই কাজে লাগবে পরীক্ষা, ঠিক আছে? কারণ তোমাকে মোস্ট লাইকলি কারেন্টের মান বলেই দিবে না, মানে ঘুরে ফিরে তুলে যেভাবে তুমি কমফোর্টেবল, সেভাবে তোমার কাজই হচ্ছে কারেন্ট বের করা সামহাউ। তুমি ঠাস করে এখানে একটু কষ্ট করে তুলুরটা বের করে ফেলো, ভোল্টেজকে ভাগ করে ফেলো, কারেন্ট পেয়ে গেছো, ডান। এখন বাকিটা সলভ করতে পারবা। বুঝছো? ওকে, তাহলে ডান, আমরা এইটুকু বুঝলাম। এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে শান্ট। শান্টের মধ্যে তোমরা সিরিজ কম্বিনেশনটাও পাবা, প্যারালাল কম্বিনেশনটা পাবা। কারণ যখন আমরা ভোল্ট মিটারকে বাঁচাতে যাই, ভোল্ট মিটারকে বাঁচানোর জন্য তার সাথে ভোল্টেজ শেয়ার করাইতে হয়। তো ভোল্টেজ শেয়ার করানো মানে সিরিজ লাগবে। আর যখন আমরা এমিটারকে বাঁচাতে চাই, তার সাথে আমাদের বাঁচাতে হয়, লাগাইতে হয় তো প্যারালালি। তখন সেটাকে বাঁচানোর জন্য আমার প্যারালাল কম্বিনেশন লাগবে, সেজন্য ওটা আসে প্যারালাল কম্বিনেশন। তো শান্ট দুই ক্ষেত্রেই হয়, ভোল্ট মিটার বাঁচাবো অথবা এমিটার বাঁচাবো। আমি যদি বলি আমি এমিটার বাঁচাবো, এবং এগুলোকে জেনারেলি কি বলা হয়, গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার যখন ভোল্টেজ মাপে তার নাম হচ্ছে ভোল্টমিটার, গ্যালভানোমিটার যখন কারেন্ট মাপে তার নাম হচ্ছে এমিটার, ঠিক আছে? আর যেটা অনেকগুলো একসাথে মাপতে পারে তার নাম হচ্ছে মাল্টিমিটার, যেটা আমাদের বিভিন্ন যারা ইলেকট্রিক্যালে কাজ করে, অথবা যারা স্টুডেন্ট আছে, অথবা যারা ধরো শখে রাখে আর কি, রোদ মাপতে পারে, আরো অনেক কিছুই মাপা যায়। ঠিক আছে, অনেক অনেক কিছু আমার কাছে ছিল, একটা হারাই হয়েছে। আমি যদি ইলেকট্রিশিয়ান না, আমি ট্রিপলিও খুব ভালো একটা পারতাম না। ওকে, সো শান্ট বলতে আমরা মূলত দুইটা বুঝবো, এমিটার না হয় ভোল্ট মিটার। তো যদি এমিটার হয়ে থাকে, এবং জেনারেলি যেহেতু এদেরকে বলা হয় কি গ্যালভানোমিটার, নামাজ থেকে আসি, আইসা বলতেছি। শান্টের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, শান্ট মূলত দুই কাজে ব্যবহার হয়, একটা হচ্ছে এমিটার বাঁচাতে, একটা হচ্ছে ভোল্টমিটার বাঁচাতে। তো আমরা বলবো যখন এমিটার বাঁচাবো, আমরা এমিটার বাঁচাবো, আর এটা হচ্ছে ভোল্ট মিটার বাঁচাবো। এই দুইটাই তো বাঁচানোর জন্য আমরা ইউজ করি, তাই তো? তো যখন এমিটার বাঁচাবো তখন আমরা ইউজ করবো এটাকে প্যারালাল কম্বিনেশনে, সো ইট উড বি ইন প্যারালাল কম্বিনেশন। আর যখন ভোল্ট মিটার বাঁচাবো তখন এটা হবে সিরিজ কম্বিনেশনে, কারণ ভোল্ট মিটারের সাথে সিরিজে ভোল্টেজ শেয়ার করতে হয়। যেহেতু ভোল্টেজ বাঁচাবো মানে, ভোল্ট মিটার বাঁচাবো মানে কি, যাতে ভোল্ট মিটারের গায়ে বেশি ভোল্টেজ না যায়। সেজন্য যদি ভোল্টেজ আমি দিই 1000 ভোল্ট, এবং ভোল্ট মিটার মাপতে পারে ম্যাক্সিমাম 10 ভোল্ট, তাহলে বাকি 990 ভোল্ট অন্য কাউকে দিয়ে খাওয়ানো লাগবে। তো খাওয়ানোর জন্য যদি আমি তার সাথে প্যারালাল রেখে দিই, দুইজনই 1000 পেয়ে যাবে।
সেক্ষেত্রে সিরিজ লাগবে। আর প্যারালালের অ্যামিটারের ক্ষেত্রে এমিটার তো থাকে হচ্ছে প্যারালাল কম্বিনেশনে, তখন আহ, যদি আমি সিরিজে রেখে দিই, আমি তো এখানে তার তার ভিতর দিয়ে তখন তো কারেন্ট দিয়ে কথা বলা হয় যে সে মাপতে পারে 10 এম্পিয়ার, পাঠাচ্ছি 100 এম্পিয়ার, 90 এম্পিয়ার কে খাবে, তখন তো কারেন্টকে ডিভাইড করতে হবে। তো কারেন্ট ডিভাইড করা মানে কি, প্যারালাল কম্বিনেশন লাগবে, এই ব্যাপারটা মনে রাখলেই কাজ শেষ। তো ভোল্টমিটার বাঁচানোর জন্য আমাদের শান্ট লাগবে সিরিজে, এমিটার বাঁচানোর জন্য শান্ট লাগবে প্যারামিটার, সরি, প্যারালালে। প্রথমে আমরা এমিটার বাঁচাই এবং সবগুলাকে গ্যালভানোমিটার হিসেবে পরিচয় করানো হয়, বাট দেখবা মাপতেছে কি, যদি বলা হয় একটা গ্যালভানোমিটার 10 মিলি এম্পিয়ার মাপতে পারে, বুঝবে এটা মিটার। আর যখন বলবে গ্যালভানোমিটার মাপতে পারে 10 মিলিভোল্ট অথবা 10 ভোল্ট, তখন বুঝবে এটা ভোল্ট মিটার। সিরিজ নাকি প্যারালাল তুমি তখন ডিসিশন নিতে পারবা। তো আমরা এটাকে গ্যালভানোমিটার হিসেবে রাখলাম, এভাবে রাখলাম। নর্মালি এভাবে এই মিটার বলে নাও বলতে পারে। তো আমি বললাম এটাকে যদি আমি বাঁচাতে চাই, তাহলে আমার এখানে একটা শান্ট লাগবে যার সাথে সিরিজ কম্বিনেশন থাকবে, এটাকে প্রকাশ করলাম এস দ্বারা, শান্টের রোধকে এস দিয়ে প্রকাশ করলাম, গ্যালভানোমিটারের রোধকে জি দ্বারা প্রকাশ করলাম। এবং আমি বলে দিলাম তোমাদেরকে যে আমি, সে যা মাপতে পারে, মনে করে বললাম সে মাপতে পারে আই, বাট আমি এখানে পাঠাচ্ছি হচ্ছে এন আই। তাহলে বাকিটা নিশ্চয়ই কে মাপতেছে, কার ভিতর দিয়ে যাচ্ছে, শান্টের ভিতর দিয়ে। সে যেহেতু মাপতে পারে আই, আমি সাপ্লাই দিয়ে দিলাম এন আই, আমি এন গুণ কারেন্ট পাস করে দিচ্ছি, তাহলে অবশ্যই বাকি এন আই মাইনাস আই অবশ্যই শান্টের ভিতর দিয়ে যেতে বাধ্য। এখন আমরা ইউজ করবো আমাদের মাত্র প্রমাণ করা কারেন্ট ডিভাইডার রুলটা, যাতে জিনিসটা দেখতে ইজি হয়। আমি বলবো কি, এন আই মাইনাস আই, ওই যে দুইটা থাকলে কি হয়, এন আই মাইনাস আই কি শান্টের ভিতর দিয়ে কারেন্ট না? তো যার ভিতর দিয়ে কারেন্ট সে ছাড়া অপরজন, মনে আছে কিনা? আই আর ওয়ান এর ভিতর দিয়ে কারেন্ট, তখন লিখতাম আমি আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু, দেখে লিখবো জি ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু মেইন কারেন্ট এন আই। এখন তুমি যদি এখানে আই কমন নাও, কি থাকবে, এন মাইনাস ওয়ান, এখানে জি ডিভাইডেড বাই এস প্লাস জি, এখানে এন আই আছে, দুই পাশের আই আই কাটা। সো ওভারঅল এখানে যা থাকে, তুমি গ্যালভানোমিটারের মান এখানে পাবা, সরি গ্যালভানোমিটার শান্টের মান তুমি এখানে পাবা, গ্যালভানোমিটারের রোধ ডিভাইড বাই এন মাইনাস ওয়ান। এই হচ্ছে তোমার সূত্র মুখস্থ করার জিনিস, এটা তুমি মুখস্থ রাখবা। ঠিক আছে? যত এখানে ভাগ করছি কেন, কারণ আমার শান্টের মান যত কম হবে তত সে বেশি কারেন্ট পাবে, রোধ যত কম কারেন্ট যত বেশি যায়, তাহলে আমার তো এটাকে বাঁচানো লাগবে। এটার যদি যেতে পারে 10 এম্পিয়ার, আমি পাঠাচ্ছি 100 এম্পিয়ার, তাহলে বাকি মানে এটার যা মাত্রা তার 10 গুণ আমি কারেন্ট পাঠাচ্ছি, অবশ্যই একটা বড় অংশ কারেন্ট শান্টের ভিতরে যাওয়া লাগবে। যত বেশি গুণ আমি কারেন্ট পাঠাবো তত ছোট শান্ট নেওয়া লাগবে, কারণ যত কম রোধ তত বেশি কারেন্ট সে পাবে, সে আরে পাবে আর কি বেশি। ঠিক আছে? যদি আমি বলি এখন আমি বাঁচাবো এখন ভোল্ট মিটারকে, দিস ইজ অলসো গ্যালভানোমিটার, তখন আমি তার সাথে শান্ট ইউজ করবো সিরিজে, কারণ আমার এখন ভোল্টেজ শেয়ার করাতে হবে। তো বললাম সে মাপতে পারে ভি ভোল্ট, বাট আমি দিছি হচ্ছে এন ভি ভোল্ট, তাহলে বাকি অবশ্যই এন ভি মাইনাস ভিটা শান্টের ভিতর দিয়ে যাওয়া লাগবে, ভাগ করে সে পাবে। এখন ভোল্টেজ ডিভাইডার রুল তো সবার মনে আছে, কি লিখতে পারি আমরা বলতো, এন ভি মাইনাস ভি সমান যদি কি ছিল, ওই যে শান্টের ভিতরে, এটা কি শান্টের ভোল্টেজ না, তাই বলবো কি এখানে শান্টের রোধ ডিভাইড বাই রোধ দুটার যোগফল, ওই যে আর টু ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি কনসেপ্টটা ইন্টু মেইন ভোল্টেজ কত, এন ভি। এখানেও সেই কাটাকাটি, এন ভি কমন নেবে, এন মাইনাস ওয়ান আসবে, ভি ভি কাটা যাবে, তুমি পাবা শান্টের মান হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু জি। তো পার্থক্য একটাই, যখন প্যারালাল কম্বিনেশনে যাব, দ্যাট মিনস আমার এমিটারকে শান্ট দিয়ে বাঁচানো লাগবে, তখন আনসার আসবে এস সমান জি ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, আর এখানে জি ইন্টু এন মাইনাস ওয়ান। গুণ করতেছি কারণ আমার সিরিজ, তার মানে আমার বেশি বড় রোধ লাগবে যাদের বেশি ভোল্টেজ খাইতে পারে। কিছু কমন সেন্স মাথায় থাকলে ট্রিক্স গুলো ইজিলি মনে থাকে, আর কমন সেন্স না থাকলে ট্রিক্স দিয়ে ট্রিক্স মনে রাখা যায় না। বুঝছো? তাহলে আশা করি একটু ক্লিয়ার তোমাদের। সেখান থেকে বেসিক প্রশ্ন কি আসতে পারে, এখান থেকে বেসিক প্রশ্নটি আসতে পারে, একটি গ্যালভানোমিটার, একটি গ্যালভানোমিটার তোমাকে বললো 10 মিলি এম্পিয়ার মাপতে পারে, এটা একদম চাইল্ডিশ এইচএস এর প্রশ্ন, মাপতে পারে। যদি 100 এম্পিয়ার মাপতে চাই, তবে কত রোধের শান্ট নিতে হবে। এবং এটা পরীক্ষার সময় এক্সট্রা প্রশ্ন আসতে পারে, এত রোধের শান্ট সিরিজে, সেম আনসার এত রোধের শান্ট প্যারালালে, তখন তোমার ওই সিরিজ প্যারালালটা মনে রাখতে হবে। আমি আপাতত ধরে নিচ্ছি তুমি এগুলো পারবা, জাস্ট কত রোধের শান্ট ব্যবহার করতে পারবে বের করি। তো আমি বললাম এখানে গ্যালভানোমিটারের যে রোধটা, এই যে গ্যালভানোমিটারের যে রোধটা, সেটা রোধের পরিমাণ জি হচ্ছে 5 ওহম। এখন বললো এখানে আনসারটা কত আসবে, করো এটা। কিছু বলছে 5 10 ইনভার্স 5, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, যেহেতু আমরা এখানে এমিটার বাঁচাতে চাচ্ছি, এমিটারের জন্য আমাদের লাগবে কি, শান্টের মানটা লাগবে জি ডিভাইড বাই এন, কারণ আমার এখানে যত কম রোধ তত বেশি কারেন্ট সে পাবে, কারণ প্যারালাল কম্বিনেশন লাগতেছে। জি ডিভাইডেড বাই এন-1, 5 হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, ডিভাইড বাই এনটা কত, কত গুণ কারেন্ট আমি পাঠাচ্ছি কম্পেয়ার টু কতটুকু সে মাপতে পারে। সো 100 পাঠাচ্ছি, মাপতে পারে 10 মিলি এম্পিয়ার, 100/10 মিলি, ওটাই হচ্ছে আমাদের কত গুণ কারেন্ট, তো আসছে কত, 10,000 গুণ কারেন্ট। তাহলে জি ডিভাইড বাই এন-1, 5 ডিভাইড 10,000 - 1,
তো এখানে কত আসবে 5 ডিভাইড বাই 9999। ঠিক আছে, তো 5 ডিভাইড বাই 9999 কত হয়? 5 ডিভাইডেড বাই 9999 কত হয়? এই যে 0.0005। এই তো, তাহলে এই হচ্ছে আমাদের শান্টের রোধের মান। এত ওহম রোধ আমরা ইউজ করবো শান্ট হিসেবে। এখন গেল, এখন যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে হোয়াট ইফ একটা গ্যালভানোমিটার তোমাকে বললো 10 মিলিভোল্ট মাপতে পারে, আর আমি সাপ্লাই দিলাম 100 ভোল্ট, তখন কিন্তু ভোল্ট মিটারের মামলা চলে আসছে। সূত্র আসবে এটা, তুমি জাস্ট বসাবা 5 ইন্টু ঘুরে ফিরে তো ওই এত গুণই 10,000 গুণ, 10,000 -1। এগুলো একদম সহজ প্রশ্ন, এগুলো আসলে বোঝানোর তেমন কিছু নাই, জাস্ট টপিকটা আসলে বুঝাই দিলাম। আশা করি বুঝাইতে পারছি এটুকু। তাহলে আমাদের কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার এন্ড এগুলার ব্যবহারের মাধ্যমে আমরা সোফার হুস্টেন বেদের সাম্যাবস্থা কিন্তু বড় আকারে বুঝে গেছি। হুস্টেন বেদের সাম্যাবস্থা আমাদের বোঝা ডান। আমরা শান্টের ব্যাপারটাও কারেন্ট ডিভাইডার থেকে বুঝে গেলাম, ভোল্টেজ ডিভাইডার থেকে আমরা গ্যালভানোমিটার ভোল্টমিটারটা বুঝলাম, কারেন্ট ডিভাইডার থেকে আমরা এমিটারটা বুঝলাম। এগুলো আমাদের ডান, বোঝা গেছে কিনা? এখন আরেকটা প্রবলেম সলভ করো, খুবই চমৎকার একটা প্রবলেম আমি তোমাদের দিচ্ছি এখন, সার্কিটের প্রবলেম আর কি এটা, কারণ লেখা দেখে নাও বুঝতে পারো। এখানে এটা 6.5 ভোল্ট, এটা আর রোধ 2 ওহমের, এটা হচ্ছে 6 ওহম, এটা 2 ওহম, এটা 4 ওহম, এটা 2 ওহম, এটা 8 ওহম, এটা 1 ওহম, এটা 12, এটা 10, এটা 4। সবাই ঠিক মতো লিখছো? এখন তোমাকে প্রশ্ন করছে এই আর রোধের ভিতর দিয়ে কত কারেন্ট যায়, আর রোধের ভিতর দিয়ে কারেন্ট কত বের করো। চমৎকার প্রশ্ন। তুই যে কোনো সার্কিট প্রথমে যখন দেখবা, প্রথমে খুঁজবা সিরিজ প্যারালাল আছে কিনা। সিরিজ প্যারালাল থাকলে তো খুবই ভালো, যেটা গত ক্লাসে দেখাইছে। সিরিজ প্যারালাল দেখলে তোমার তো মিলিয়ে মিলিয়ে করে ফেললা। তো একবার যদি ভালো করে তাকাও দেখবে এখানে কোনো সিরিজ বা প্যারালাল নাই। এই দুটো দেখো তো, এই দুটোকে সিরিজে না, কারণ মাঝখানে একটা ব্রাঞ্চ চলে আসছে। এখানে কোন তুমি কোনো সিরিজ পাবা না, দেয়ার ইজ নো সিরিজ, দেয়ার ইজ নো প্যারালাল। তো যখনই দেখবা তোমার সার্কিটের মধ্যে সিরিজ প্যারালাল কিছুই নাই, তখনই তোমার বুঝে নিতে হবে 99% চান্স এখানে হুস্টেন বেদের সাম্যাবস্থা আছে। এখন তুমি মনে মনে সেটা খুঁজবা। একবার খেয়াল করো 1 আর 2 এর অনুপাত কত? 1:2। 2 আর 4 এর অনুপাত কত? 1:2। এবং দেখো তো 1-2 এর 1-2 কে যদি আমি একটা রোধ কল্পনা করি, এটার এক মাথা এখানে, এটার এক মাথা এখানে। আবার খেয়াল করো, আমি যদি বলি এই 2-4 এর 2-4 পুরাটার এক মাথা এখানে, আরেক মাথা এখানে, মিলে গেছে না? তার মানে 1-2 এর অংশ এবং 2-4 এর অংশটা আসলে তারা পরস্পর সমান্তরাল ভাবে আছে, এবং ভিতরে তারা আবার সিরিজে আছে। তাহলে কি ব্যাপারটা পুরোটাই 1:2 1:2 এর সাথে মিলে গেল না? তার মানে বলতে পারি নিশ্চিত ভাবে যে এখানে এবং এখানে সেম ভোল্টেজ, সো দেয়ার উইল বি নো কারেন্ট থ্রু দিস 8 ওহম রেজিস্ট্যান্স। তো আমরা এটা স্টেপ বাই স্টেপ নিচে গিয়ে কাটবো, নাহলে পিডিএফ দেখে বুঝবা না কিছু। এটা কাটলাম কেন আশা করি বুঝতে পারছো, কারণ এখানে এই পাশে 1:2 আসছে, এই পাশে 1:2 আসছে, সো আমরা বললাম এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, সুতরাং এটাকে আমরা কেটে ফেললাম। ডান। এখন আমরা এটাকে আরেকবার রিড্র করি। 1 আর 2 তো এখন সিরিজ হয়ে গেছে, 3, 2 আর 4 তো এখন সিরিজ হয়ে গেছে 6, 3 আর 6 হয়ে গেল। এখন এখন আমি যদি এটাকে আরেকবার রিড্র করি, ছোট করে দিই একটু, এটা সরাই দিলাম, 1 আর 2 মিলে কত হয়ে গেল? 3 নাকি? এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল কত? 6। তাহলে 3 আর 6 একবারই করে ফেলে কাজ। তাহলে তখন 3 আর 6 কিভাবে আছে? প্যারালাল। 3 আর 6 যদি প্যারালাল থাকে, ফাইনালি 3 আর 6 কেমনে আছে? প্যারালাল যদি থাকে, তাহলে 3-6 18 আর 3-6 9, 18/9 কত? 2। তাহলে এখানে ওভারঅল আমি একটা 2 ওহমের রোধ বসাই দিই না, তাহলে তো শেষ। ডান। এখন তুমি চিত্র কিভাবে আঁকতেছো তার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে। চিত্র যদি পেঁচায় আঁকো তাহলে পেজ বুঝবে না। চিত্র একটু যতটুকু সম্ভব জিনিসটা যে স্ট্রাকচারে সুই স্ট্রাকচারে রাখবা। এখন আরেকবার 2 আর 4 এর এক মাথা এখানে, 2 আর 4 যদি ওভারঅল একটা চাং চিন্তা করি, এটার এক মাথা এখানে, অন্য মাথা হচ্ছে এখানে। 6 আর 12 এক মাথা এখানেই, আবার অন্য মাথাও এখানে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? 2-4 অনুপাত এখন আরেকবার দেখো, 2:4। এখানে 6 আর 12 অনুপাত কত? 6:12। তো 6:12 যে 1:2, 2:4 তো সেম 1:2। সো এখানে আরেকবার কাট আসবে, এই যে এদিক দিয়ে এখন কারেন্ট যাবে না। ব্যাপারটা বুঝতে পারছো? প্রথমে দেখবা সিরিজে থাকা রোধগুলার ওভারঅল জিনিসটা প্যারালাল আছে কিনা, তারপরে খুঁজবো অনুপাত মিলতেছে কিনা, তারপরে মাঝখানটা কেটে দিবা। তো এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। এটা আমি যত সহজে তোমাদের বলছি তত সহজে তোমাদের চোখে পড়বে না যদি তুমি প্র্যাকটিস না করো। আর স্ট্র্যাটেজি ফলো করবা। যখনই দেখবা সিরিজ প্যারালাল ধরা যাচ্ছে না, তাহলে বুঝে নেবা হুস্টেন বিজি আছে, এই বিষয় ধরে আগাবা। কারণ তোমার সিলেবাস ছোট, তোমাকে এইটুকুর মধ্যেই দিবে পরীক্ষায়। বুঝা গেছে কি বলছি? তাহলে যদি আমি এটা কেটে ফেলতে পারি, আমি পরের অংশে গিয়ে এটাকে ছোট করে বললাম, এখন এটাও ছোট করে ফেলি, এত বড় দরকার নেই আসলে। এখন আমরা এখানে আসলাম, তো এটা কেটে ফেলে বাকিটা তো তোমাদেরকে আমরা করানোর কিছু নাই, এটা কেটে ফেললাম নাই। তাহলে 6-12-18, আর এখানে 2-4-6, 18 আর 6 কেমনে আছে? প্যারালাল। তাহলে 18-6 প্যারালাল আছে,
18 × 6/18 + 6, 18 × 6 কত? 6 × 8 48, 6 × 7 108 ডিভাইড বাই 24, 108 ডিভাইড বাই 24 কত হয়? যা আসবে সেটার সাথে কি দুইটা সিরিজে না? 108/24 কত হয়? 108 ডিভাইডেড বাই 24 কত হয় সেটা? 9/2, 4.5। দেখো কত সুন্দর একটা প্রশ্ন। 4.5 এবং 2 এর সাথে কেমনে আছে? সিরিজে আছে। তো এটা তো বুঝেই গেছো। 6.5, এখানে 2 আর এখানে 4.5। তা 2 আর 4.5, 2 আর 4.5 মিলে তো আমার 6.5। তাহলে 6.5 যদি আমাদের ভোল্টেজ হয়, 6.5 যদি আমার তুল্যরোধ হয়, কারেন্ট উড বি 6.5/6.6 1 এম্পিয়ার। আনসার যতটা সুন্দর, ম্যাথটা ততটাই সুন্দর। বুঝছো? ক্লিয়ার? এটা কোথায় আসছে বলো তো? আইআইটি 2015 সালের প্রশ্ন এটা। কি চমৎকার চমৎকার প্রশ্ন বানায় এরা। অনেক স্ট্রং হয়। এই জন্য প্ল্যান করতেছি আস্তে আস্তে আমি 19 বেজে চলে যাব। মানে আমি না পড়াইলেও এরকম কিছু টিচার টিচার যদি আমি ওদের হেল্প পাই, যারা 9-10 থেকে একটা গ্রুমিং করে উঠাবে, সেক্ষেত্রে অনেক স্মার্ট স্টুডেন্ট জেনারেট করা সম্ভব। সেক্ষেত্রে দেখা যাবে সিলেট থেকে একটা বড় অংশ স্টুডেন্ট চান্স পাচ্ছে। সিলেটে চান্স না পাওয়ার একটা বড় কারণ হচ্ছে বলবো না, অফ রেকর্ড। সব কথা রেকর্ডে বলতে গেলে আবার সমস্যা। হ্যাঁ, সেটাই সেটাই। নাম জানতাম না। আচ্ছা, আমি আহ, বুয়েটের ক্রেজ বুঝতে পারছিলাম অমেকায় ইঞ্জিনিয়ারিং এর কোর্সে ভর্তি হওয়ার পরে। বুয়েটে যে পড়া লাগে, বুয়েটের জন্য যে আসলে একটা টার্গেট রাখা লাগে, সেই ব্যাপারটা আমার আসলে কোনো আইডিয়াই ছিল না। আমি জানতাম না যে ডিইউতে কি আছে কি নাই। চুয়েট কুয়েট টুয়েট নামে যে কিছু আছে, এটা আমি ভর্তি হওয়ার পরে জানছি ওমেকাতে। চুয়েটের রেজিস্ট্রেশন করছিলাম কারণ আমার ফ্রেন্ডরা সবাই চুয়েটের রেজিস্ট্রেশন করছে। আর বুয়েটটা তো আর দেখতেছি বুয়েটের ভাইরাই ক্লাস নিচ্ছে আইসা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে। আপনার ভাইয়ের কাছে? আমারটা উল্টা কি, আমি তো বড় হয়েছি সিলেট, সেই কারণে আমার যারা সিনিয়র আছে, আমার যারা স্যাররা ছিলেন বাসায় আমাকে যারা পড়াতেন, তাদের তো আমার আমার টিচারদের প্রায় সবাই সিএসসি ছিলেন। যে ভাইয়া আমারে পড়াইছিলেন 8 থেকে শুরু করে 10 পর্যন্ত, উনি ছিলেন সিএসসির। উনি তো তারপরে চলে গেছেন, চাকরি বাকরি হয়ে গেছে, চলে গেছেন। উনি এখন আর্মিতে চলে গেছেন, উনি এখন আর্মিতে আছেন। উনি যাওয়ার সময় আরেক ভাইরে দিয়ে গেছেন। ওই ভাইও আমাদের 10 ব্যাচের, সিএসসি এইচএসসি 10 ব্যাচের আর কি। উনিও এডমিশন পর্যন্ত ছিলেন। মানে উনি ক্যাম্পাসে থাকা অবস্থাতে আমি ঢুকছি আর কি মূলত। সো ওখানে থাকা অবস্থাতে যেহেতু সিএসসির ভাইদের টাচে ছিলাম, আহ দু একজন কাজিন ছিলেন, তারাও সিএসসি ছিলেন, টাচে ছিলাম, এবং সিএসসির সুখের জীবন দেখতাম। যে কম্পিউটার চালানো যায়, তখন তো 90s কিড হিসেবে কম্পিউটার একটা বিশাল বড় ব্যাপার। গেম খেলা যায়, মুভি দেখা যায়, টাকা পয়সাও দেখি কামানো যায়। তো আস্তে আস্তে সিএসসির প্রতি ইন্টারেস্ট ওই ওই জন্যই মূলত বেশি ছিল। আর যেহেতু সাস্টের ভাইদেরই দেখতেছি, সাস্টের ভাইদের কাছেই পড়তেছি। আর আমি যখন ঢুকি, তখন সাস্টের সিএসসির মনে করতে পারো যে পিক চলতেছে। যে তখন দেখা গেল যে আমি যখন যে বছর ঢুকবো তার আগে মানে পড়াশোনা করতেছি স্যারের কাছে, ওই যে ভাই 10 বেটে ছিল। তো ওই সময় উনি বললেন যে এবার তো বুয়েট ট্রিবিট দিয়ে দিছি আমরা। যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যে কন্টেস্ট হয়, ওই যে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য ঢাকা রিজনে তো হয়। তো সেখানে বুয়েট বিট দিয়ে ফার্স্ট ফার্স্ট হয়ে গেছিল, চ্যাম্পিয়ন হয়ে গেছিল। তো টার্গেট যেহেতু আছে, আবার দেখি এইসব পারফরমেন্স দেখতেছি, স্বাভাবিকভাবেই আমার সবকিছু আবার রিচার্জ হয়েছে যে ঠিক আছে এখানেই পড়বো। আমার যাওয়ার সিলেট থেকে, আর সিলেটিটা কখনো সিলেট থেকে বেরোতে চায় না। তুমি অন্য কোনো জায়গায় সিলেটে খুব একটা পাবা না। সিলেটিদের পাবা হয় এখানে না লন্ডনে, এই এই অথবা বাইরে বাইরের যে কোনো দেশে পাবা। যায় না এরা। আমরা বলতে পারি আমরা আমাদের মধ্যে ইন্ট্রোভার্ট টাইপের আর কি। সাধারণত আমরা সিলেট ছাড়ি না, আর ছাড়লে দেশ ছেড়ে দিই। তো এই কারণেই আর ঢুকছি যখন প্রথমবার, এর পরের বার যখন আমি যখন ঢুকে গেছি, তখন এরপরের যে টিমটা ছিল, আম, যে ভাইরা কন্টেস্ট করছে, ওনারা মানে ভাইরাই তো আবার ট্রেন করে, মানে যে ব্যাচটা টপ করছে, পরের যে টিম তো থাকে 3 জনের, ওই টিমকে তো ওরাই আবার ট্রেনিং দেয়। তো যে ভাইরা আগের বার কন্টেস্টে গেছিল, ওয়ার্ল্ড ফাইনালে গেছিল, ওই ভাইরা যে টিম রে ট্রেন করছে, পরের বছর ওই টিম ঢাকা রিজিয়নাল চ্যাম্পিয়ন হয়েছে। আর যে ভাইরা ট্রেন করছে তাদেরকে, তারা হচ্ছে সেকেন্ড। এখন থার্ড হয়েছে জাহাঙ্গীরনগর। ওই বছর প্রথম বুয়েট যাইতে পারে নাই। মানে বুয়েট তো একটা লেগেসি, মনে করো শুরু থেকে সবসময় বুয়েটই যায়। জাস্ট একমাত্র ঢাকার বাইরের ভার্সিটি যে ওয়ার্ল্ড ফাইনালে যায়, মানে মোটামুটি রেগুলারই যায়, এবং একমাত্র ঢাকার বাইরের ভার্সিটি এখন পর্যন্ত। ঠিক আছে? তো ওই বছর যেটা হয়েছে, এক ভার্সিটি থেকে এক টিম যাইতে পারে। তো যে ফার্স্ট যে টিম চ্যাম্পিয়ন হয়েছে সেই টিম গেছে, আর যেহেতু সেকেন্ড টিমটা আমাদেরই, এক ভার্সিটিতে 2 জন যাইতে পারবে না। ওই টিম বাদ, জাহাঙ্গীরনগর যে যে থার্ড হয়েছে তারা গেছে। তো ওইবারই প্রথম আর কি মনে করো
বুয়েট যাইতে পারে নাই। আর যে ভাইরা টিমে ছিল, জোস জোস অনেক জোস জোস ভাইরা ছিল। একজন ছিল মনে করো ইনফরমেটিক্স অলিম্পিয়াডের, ওই যে সাস্টের যেটা রুল ছিল না যে তুমি যদি ভর্তি পরীক্ষায় চান্স না পাও বা তোমার যদি অলিম্পিয়াডে মেডেল থাকে, তো ওইরকম একটা ভাই ছিল, নাম হচ্ছে ধনঞ্জয় বিশ্বাস। উনি বাংলাদেশের প্রথম ইনফরমেটিক্স অলিম্পিয়াডে ব্রোঞ্জ পাইছে, প্রথম। এখন তো পাওয়া শুরু হলে তো গোল্ড পর্যন্ত চলে আসে, যেমন ম্যাথ অলিম্পিয়াডে এখন গোল্ড চলে আসছে। উনি হচ্ছে প্রথম ব্রোঞ্জ, মানে ইন্টারন্যাশনালি সার্টিফাইড আইওআই। তো উনি আর কি ওইভাবেই সিএসসি তে আসছে। সো সিএসসি ডিপার্টমেন্টের এই চয়েসটা আসলে খারাপ ছিল না। দুই মানে পরে উনারে দিয়ে আবার পরের বার আবার ওয়ার্ল্ড ফাইনাল নিয়ে গেছে। আচ্ছা, সিলভার অলিম্পিয়াডে ওইভাবে যারা যাইতে পারে তারা তো অবশ্যই সাইন করে, কিন্তু সমস্যা হচ্ছে যারা মাঝখানে থাকে, এরা না একুল পায় না উইকুল পায়, এটা একটা সমস্যা। কারণ অলিম্পিয়াডে যারা থাকে এরা পুরাটা ওইখানে ডুবে থাকে। এরা দেখা যায় ইন্টারের ম্যাথ ঠিক মতো ওইভাবে পারে না। বা আমাদের তো ম্যাথ পারা বলতে আসলে ওই কেতাবুদ্দিনের টাইপ পারা, টাইপ তো আমি নাও পড়তে পারি। তো এরা এই জন্য পরে স্ট্রাগল করে আর কি অনেক অনেক ক্ষেত্রে। যাই হোক, তোমরা ভর্তি পরীক্ষা দাও, চান্স পাও। এখন আমরা এটা সলভ সলভ তো করে ফেলছি, ডান, এটা ডান। আমাদের সার্কিট সলভিং ডান। ওকে, তাহলে এইটুকু আমাদের ডান। আমাদের সার্কিট রিলেটেড ব্যাপার স্যাপার ক্লিয়ার। আমরা এখন একটু সামনে আগাবো। দাঁড়াও, তাহলে আমরা এখানে এই যে ওহমের সূত্র দেখা শেষ, তো অলরেডি দেখছি ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার, শান্ট। আমরা কিন্তু হুইস্টন ব্রিজ অলরেডি দেখে ফেলছি ভোল্টেজ ডিভাইডারের পোর্শন থেকে। এখন আলাদাভাবে হুইস্টন ব্রিজ লিখবো, মিটার ব্রিজ লিখবো, কুশল সমাবে আমরা লিখবো, আলাদাভাবে লিখবো। আর কির্চফ পাওয়ার এগুলা আসবো আস্তে আস্তে। আমরা আগে যেহেতু টপিক হিসেবে আছে তাই আলাদাভাবে এটা লিখি হুইস্টন ব্রিজ। বাট মাথায় রাখবা, হুইস্টন ব্রিজ বইয়ে যা দেওয়া আছে তা কিন্তু জাস্ট দুইটার জোড়া। বাট আমরা কিন্তু তিনটা তিনটা করতে পারি, চারটা চারটা, চারটা জোড়া, পাঁচটা জোড়া, যতগুলো ইচ্ছে তুমি বানাও। চারটা করে এরকম তিনটা আছে প্যারালালি, চারটা করে 10টা আছে প্যারালালি, একই কথা। বুঝতে পারছো আশা করি ব্যাপারটা। তো বইয়ে যেভাবে দেওয়া আছে সেটা হচ্ছে এরকম। এরকম যদি সেটআপ থাকে, এটা তো দেখলেই চিনা যায় আসলে, এটা সবাই চিনে। যদি আমাদের পি বাই কিউ সমান আর বাই এস হয়, লজিক তো সেম, লজিক তুমি অলরেডি পারো, আমি আর নতুন করে লজিক বোঝাচ্ছি না। যদি এখানে একটা গ্যালভানোমিটার থাকে, তাহলে এই গ্যালভানোমিটারে যা কারেন্টটা জিরো হবে যখন পি বাই কিউ সমান আর বাই এস হয়, এটা আমরা খুব ভালো মতো পারি। তো হুইস্টন ব্রিজের এই সেটআপটা ইমিটেট করে যেটা বানানো হয়েছে সেটার নাম কি, মিটার ব্রিজ। মিটার ব্রিজটাও কাইন্ড অফ সিমিলার সেটআপই, মিলানো যায়। আমি বললাম এখানে একটা পাত থাকবে, এখানে আরেকটা এরকম পাত থাকবে, এখানে একটা পাত থাকবে, আর এখানে একটা 1 মিটার লং একটা তার থাকবে, যার জন্য এটার নাম হচ্ছে মিটার ব্রিজ। তো এখানে থাকলো, এটার নাম দিলাম কিউ। মনে করি এটার মান আমরা জানি, আর এটার মান আমরা জানি না, এটা হচ্ছে অজানা রোধ। তো এখন আমি যদি এটার সাথে এটাকে মিলাই, খেয়াল করবা আমি এখানে একটা ব্যাটারি লাগাই দিই। এই যে এইখানে বললাম এ বিন্দু, আমি যদি এটাকে এইভাবে সাজাই, আমি এটাকে এই পাশে নিয়ে আসি, কপি পেস্ট করে, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমি যদি এই পয়েন্টকে এ বলি, এটাকে বি বলি, কালার চেঞ্জ করে দিই, এটাকে এ বললাম, এটাকে বি বললাম, এটাকে সি বললাম, এটাকে ডি বললাম। এখন এটার সাথে মিলাই দেখো, এই পাশে এ, দেখো তো পি এর এক পাশে বি না। আমি বললাম এটা পি এর এক পাশে এ, অন্য পাশে আমি, এটা কি অন্য একটা পয়েন্ট না? কারণ রোধ ক্রস করে দুটো পয়েন্ট বদলে যায়, এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে কিউ এর এক মাথা বিতে, এই যে কিউ এর এক মাথা বিতে আছে, এটাও তো বি পয়েন্টই বলা যায়। অন্য মাথা কোথায়, সি তে, আমি এই পয়েন্টটাকে এসে সি বললাম, সো এটাও সি। এখন এখানে আমি আরেকটা ফোঁটা করে রাখলাম, এখানে এটাকে একটু লম্বা করতে হবে, এটা একটু লম্বা করে দেই, তাহলে আটানো যাবে না। একটু নামাই, এটাই, হ্যাঁ। এখন আমি এখানে মিটার লাগাইলাম, আর এখান থেকে একটা এমিটার বা গ্যালভানোমিটার যেটা রিডিং দিবে সেটাকে আমরা বের করে এখানে একটা জকি, জকি মানে মুভ করে করে লাগানো যায়, টেস্ট করতেছি কারেন্ট আছে কোথায়। সো এইটা যখন আমি এখানে লাগাবো, কোন একটা জায়গায় লাগাবো যখন, তখন এখানে বিক্ষেপ দেখা যাবে। কারণ খেয়াল করো, এই সেটআপটা দেখো তো এখন মিলে গেছে, যেহেতু গ্যালভানোমিটারের এক মাথা কোথায়, বি তে, অন্য মাথা কোথায়, ডি তে, তো এটাকে অন্য একটা পয়েন্ট ডি না? তাই এখন ডি তো আছেই, আমি যেখানে লাগবো সেটাই ডি। কিন্তু কাহিনী হচ্ছে আমি যেখানে লাগাবো সেখানে লাগানোর পরে যদি বিক্ষেপ পাই, তার মানে কি রোধের হিসাবে মিলতেছে না। এখন রোধ কোথায় থেকে আসলো, পি আর কিন্তু দেখা যাচ্ছে, এখানে রোধ কই থেকে আসলো। এখন আমরা মনে করবো আমাদের রোধের সূত্র ছিল আর সমান রো এল বাই এ। এটা হচ্ছে একটা একটা রোধ যুক্ত তার, যেটার লেংথ অনুযায়ী তার পোর্শনটাতে রোধের মান আসবে। তা আমি যদি বলি এইটুকু লেংথ নিলাম, এখানে একটা রোধ কল্পনা করো, এই পাশে আরেকটা রোধ কল্পনা করো। সো এই দুইটার অনুপাত যা, দেখো তো এখানে কি পয়েন্ট গুলা মিলে গেছে একদম হুবহু?
পি এর এক পাশ এতে এক পাশ বিতে, পি এর এক পাশে এক পাশ বিতে, কিউ এর এক পাশ বিতে এক পাশ বিতে, এক পাশ সিতে এক পাশ সিতে। আবার গ্যালভানোমিটারের এক মাথা বি, এটা তো বি, এক মাথা বিতে অন্য মাথা ডিতে, তাহলে পুরো সেটআপ কি মিলে গেছে না? এখন আমি যদি এখানে এটাকে লাগিয়ে রাখি, তাহলে এখানে একটা বিক্ষেপ পাইছি, মানে কি পি আর কিউ এর অনুপাত, যখন এখানে একটা রোধ, এটাকে আমি মনে মনে বললাম আর, এটাকে বললাম আমি মনে মনে এস, মানে একটা তারের রোধকে তো আমি নাম দিব আর আর এস বললাম। যদি পি আর কিউ এর অনুপাত আর এবং এস এর অনুপাতের সমান হয়, গ্যালভানোমিটারে বিক্ষেপ নাই। আর সমান না মানে কি, আমি এখানে এখানে কিন্তু রোধের মানটা লেংথের উপর ডিপেন্ডেন্ট। আমি যদি এখানে লেংথটা কম রাখি, এটা বেশি রাখলাম, তাহলে এই পাশের রোধ বেশি, এই পাশের রোধ কম। আমি এমন ভাবে এটাকে বসাবো যে যখনই এটার অনুপাত এটার সাথে মিলে যাবে, তখনই দেখবো গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ দেখা যাচ্ছে না, জিরো হয়ে গেছে। একটু ডানে গেলাম, দেখলাম বিক্ষেপ এদিকে চলে গেছে, একটু বামে নিয়ে আসবো, এইভাবে আগে বেশি করে করে আমি একটা জায়গায় নিয়ে আসতে পারবো। এটা তো বাইনারি সার্চের মতো, যে আমি যদি দেখি ডানে গেলাম আরো বিক্ষেপ বেশি, তাহলে বামে আসবো। যদি দেখলাম বামে আসলাম একটু বিক্ষেপ কমে গেছে, আমি ঠিক রাস্তায় আগাচ্ছি, একটু বেশি বামে চলে গেলাম, দেখলাম আবার ওইদিকে চলে গেছে, তার মানে কি আমি একটু এদিকে আসতে হবে। তো এইভাবে আমি ট্রায়াল এররের মাধ্যমে ওই পয়েন্টটা পাবো যেখানে লাগানোর পরে দেখবো কোনো বিক্ষেপ নাই, অলমোস্ট জিরো। তো ওই পয়েন্টটা ঠিক করলাম, দিস ইজ দ্য পয়েন্ট, যেটার নাম হচ্ছে নিস্পন্দ বিন্দু অথবা নোড। এইটাকে আমি ঠিক করে এখন এখানে আমি ফিক্স করে রাখলাম বা লক করে দিলাম এখানে। এখন এই যে রোধের মানটা, এটা কার উপর ডিপেন্ডেন্ট? লেংথের উপর। প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলতে বদলাচ্ছে না, রো তো বদলাচ্ছে না, তাহলে আমরা বলতেই পারি আর সমান হচ্ছে একটা ধ্রুবক কে ইন্টু, এখানে বললাম এই লেংথটা হচ্ছে আমাদের এল, আর এস সমান বললাম কে ইন্টু, যেহেতু আমি মিটার বলছি তাই আমি এটাকে সেন্টিমিটার নিলে কথা বলা সুবিধা হবে, কারণ 100 সেন্টিমিটার বললে জিনিসটাকে ফ্র্যাকশনে না নিয়ে কথা বলা যায়। বললাম এটা হচ্ছে 100 - কে, এখানে কে, কে হচ্ছে এখানে রো বাই এটা, রো বাই এই যে বললাম এটা হচ্ছে আমাদের রো বাই হচ্ছে কে, কে ইন্টু এল। ওটা তো বদলাচ্ছে না, এলটাই তো বদলাচ্ছে খালি। তাহলে আমি বললাম যখন সাম্যাবস্থা তখন কি হবে, পি বাই কিউ উড বি ইকুয়াল টু আর বাই এস। আর আর সমান কি, কে ইন্টু এল, এস সমান কি, কে ইন্টু 100 - এল। ওকে, তাহলে আমরা এটার সাথে এটাকে মিলাই দিই। এখন আর আর এস কিন্তু এখানে নাই, আছে মূলত এটা, এটা মানেই কিন্তু আর আর এস। তাই আমি বললাম এখন অতএব পি বাই কিউ সমান আমাদের উপরে নিচে কিন্তু আমাদের কে কে কাটা যাবে, থাকবে এল ডিভাইডেড বাই 100 - এল। এটা হচ্ছে তোমার মিটার বেজের ক্ষেত্রে সূত্র, যেখানে তুমি পি জানো, এল তোমাকে বলে দিবে। আর এখানে প্রশ্ন আসতে পারে মাথায়, আমি মিটারকে সেন্টিমিটার নিলাম যে আমার কি কোনো লস হবে না? কোনো লস হবে না, কারণ উপরে নিচে দুইটাই সেন্টিমিটার। মিটারে কনভার্ট করলে তোমার কাটাকাটি করে সেম জিনিসই থাকতো, তাহলে এখানে মিটার সেন্টিমিটারের সুবিধা, কারণ 0.6 মিটার বলা থেকে 60 সেন্টিমিটার বলা বেটার, কাটাকাটি সহজ হয়, হিসাব করতে সহজ হয়, সেই জন্য আমরা সেন্টিমিটার রাখবো, যেহেতু অনুপাত কোনো ব্যাপার না। তাহলে আমি বললাম পি বাই কিউ সমান এল বাই 100 - এল। এখন পরীক্ষার সময় প্রশ্ন কিভাবে দিবে, ডান ফাঁক আর বাম ফাঁক বলে এইভাবে, মানে ডান ফাঁকে এটা রাখলাম, বাম ফাঁকে এটা রাখলাম, অথবা এইভাবে বলে দেখিস একটা। তো তখন তুমি এটাকে এইভাবে সাজাও, আমি যদি এইভাবে সাজাই পি বাই এল সমান কিউ ডিভাইডেড বাই 100 - এল, এটা বেটার, কারণ মাঝে মধ্যে প্রশ্নে কি করে দূরত্বটা এই পাশ থেকে বলে দেয়, তখন তুমি যখন এইটাকে এল মনে করবা তোমার কিন্তু আনসারে ভুল চলে আসবে। সেজন্য বেটার হচ্ছে যে রোধ তার নিচের দৈর্ঘ্য তার নিচে লিখে দিব, মানে এটা তো বাম পাশের রোধ না, এটার পাশে তার বাম পাশের এই পাশের ল্যাংটা, আর এটা তো ডান পাশেরটা, এটার পাশে এই পাশের ল্যাংটা। তো এইভাবে করলে জিনিসটা ইজিলি মিলে যায় বা ভুল হওয়ার চান্স কম থাকে। বাকিটা তোমার কনসেপ্ট, বাকিটা তুমি চিত্র বুঝতে পারলে এমনি বুঝবা। তোমাকে পি এর মান দিবে, এল এর মান দিবে, কিউ এর মানটা বের করতে বলবে, যেটার নাম হচ্ছে অজানা রোধ। পি এর মান তোমার জানা থাকবে। ক্লিয়ার তো? তাই মিটার বেজ আমরা বুঝলাম। ওকে, তাহলে আমাদের শান্ট, হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ ডান। কোষের সমবায়ে চলে আসো। এখন কোষের সমবায়টা খুবই সুন্দর এবং ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার জন্য। কোষের সমবায় কয় ধরনের আছে? মূলত 3 ধরনের, সিরিজ, প্যারালাল আর মিশ্র সমবায়, মিক্সড কম্বিনেশন থাকে। সিরিজেরটা আসলে একবারে সহজ এবং মুখোমুখি বলে দেওয়া যায় কাহিনী কি। যদি আমি বলি তোমাকে এখানে টোটাল, মনে করো এখানে রোধ রাখলাম একটা, বাহ্যিক রোধ থাকবে একটা, এবং এখানে কিন্তু এই কোষগুলার অভ্যন্তরীণ রোধ থাকে, এটার নাম দিলাম কোষের সমবায়। তো এখানে প্রত্যেকটার আমি এখানে জাস্ট রিয়েল ভ্যালু বসাই, রিয়েল ভ্যালু বসে বললাম 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, 1 ভোল্ট, 9 ভোল্ট। যদি এখন তোমাকে আমি জিজ্ঞেস করি যে আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত, হোয়াট ইজ দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন পয়েন্ট এ এন্ড পয়েন্ট বি, আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত, সেটা কত হবে? কিভাবে বুঝতে পারছো? ব্যাটারির কাজ হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য বজায় রাখা। একটা ব্যাটারির গায়ে 2 ভোল্ট রাখা আছে, এটার মানেই হচ্ছে তার দুই প্রান্তের বিভব পার্থক্য 2 ভোল্ট। অর্থাৎ আমি যদি এই পাশে বলি 2, এই পাশে কত হতে হবে? 4, পার্থক্য 2 হওয়া লাগবে। কারণ তুমি তো অবশ্যই আগ বাড়িয়ে কেন কঠিন করবা, তুমি তো এই পাশে অবশ্যই 0 বলবা। এটা কিন্তু তোমার ইচ্ছা, তুমি যদি এই পাশে, আমি যদি বলি একটা ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট, এটা মানে কি,
মানে হচ্ছে এই পাশে দেড় এই পাশে শূন্য, তুমি যদি এই পাশে 2 বলো কোনো ব্যাপার না, এই পাশে তুমি 3.5 বলে দাও। পার্থক্যটাই মেইন এখানে, মেইন ফ্যাক্টর। ঠিক আছে, তুমি অবশ্যই 0 বলবা। 0 হলে এখানে 2 হবে, এখানে এখানে আরো 3 বেশি হইতে হবে, এখানে তাহলে 5 হবে, আরো 4 বেশি হইতে হবে 9 হইতে হবে, আরো বেশি 1 বেশি হইতে হবে 10 হইতে হবে, আরো 9 বেশি হইতে হবে। সো এখানে অবশ্যই 19 ভোল্ট আছে। সো আমরা সিম্পলি যা যোগ করে দিব, সবগুলো যোগ করলে যা আসে তাই হচ্ছে আমাদের সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে তুল্য তড়িৎচালক শক্তি। এটাকে তো ইএমএফ বা তড়িৎচালক ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয়, কোষের সমবায়। এখানে এটা বুঝতে পারছো? এখন আমি যদি একটা কাজ করি, মনে করো আমি বললাম তোমাদেরকে এখানে যে আমি একটা ব্যাটারিকে উল্টায় দিলাম, তাই আমি একটা ব্যাটারিকে মনে করি এই যে এই 1 ভোল্টকে আমি, এটা ভাই, ও ওটা শো চলে আসছে, আচ্ছা এটার উল্টায় দিই। এই যে এটাকে আমি, খুব সুন্দর হয়েছে। কাজ সহজ করতে গেলে কঠিন করে ফেললাম। এখানে এটাই তো ভালো ছিল, আমি এটাকে উল্টায় দিলাম। ঠিক আছে, আমি বললাম এখানে এটা এই পাশে এইভাবে রাখলাম। তো এখানে তোমার রোধটা কত হবে? আগে ছিল 19, এখন কত হবে? আগে ছিল 19, এখন কত হবে? কেন? অনেকে যেটা করবে অপশন দাগানোর সময়, এটা অবশ্য পরীক্ষায় চান্স কম, কারণ পরীক্ষাতে এটা দিয়ে শুরু করবে সে। সো আগের বার তো 19 করছি না আমরা, আগের বার তো 19 আসছিল, 19 তো যোগ করে করে আসছে। এখন অনেক মনে মনে করবে 19 তো আগে ছিল, এখন তাহলে 4 বাদ দিয়ে দিই। এটা যেহেতু উল্টা দিকে আছে, উল্টা দিকে আছে মানে কি, ব্যাপারটা সিম্পল, যে সে এখন উল্টা দিকে আছে মানে 4 বিয়োগ যাবে। তো অনেকে 19 থেকে 4 বিয়োগ দিয়ে বলবো অপশন এ, 4 বাদ দিলে হচ্ছে 15। আনসার 15 না, এটা অনেকটা নেগেটিভ মার্কিং এর মতো, ভুলে যাই আমরা বাদ দিতে। ঠিক আছে, আমরা বলি দাগাইলেন তো 70টা, পাইলাম কেমন 30, তুমি তো ভুলই করছো বেশিরভাগ। এই জন্য তোমার কাছে মনে হয়েছে তুমি 70 পাবা, বাট তুমি তো আসলে পাইস, কারেক্টই করছো মাত্র 35টা, বাকিগুলো ভুল করছো। ব্যাপারটা অনেকটা এরকম। এখানে 15 হবে না কেন? কারণ আমার তো প্রথম কথা, আগের বার তো 4 যোগ করছিলাম, আগে তো এই 4 বাদ দিতে হবে, পরে না 4 আবার মাইনাস করতে হবে, নেগেটিভ না এটা। তো 4 তো যোগ হবে না, 4 তো বিয়োগ হবে। আগের বার তো আমার 4 যোগ করা সহজ ছিল, আমি 19 থেকে 4 4 8 বাদ দিব, কত থাকে? আনসার হচ্ছে 11 পয়েন্ট। বুঝতে পারছো? সিডি থাকলো, রাখলাম এটা এখানে। ওকে, আমরা এখন জেনারেল রাশিতে চলে যাই। আমরা তাহলে এটা বুঝতে পারলাম সিরিজ কম্বিনেশনে তড়িৎচালক শক্তি, তুল্য তড়িৎচালক শক্তি বের করা কঠিন না, যোগ করে করে আগাবো। মাঝখানে যদি কোনোটা উল্টা আসে, ওকে বিয়োগ করে যাবো। যোগ 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 যোগ, উল্টা দিকে আসে বিয়োগ করে দিব। এখানে কোনো গ্যাঞ্জাম আসলে নাই। তো আমি যদি এখন একটা জেনারেল কেস বানাই ফেলাই, বললাম সবগুলার তড়িৎচালক শক্তি আসলে সেম, সবগুলার তড়িৎচালক শক্তি হচ্ছে সেম। আমি বললাম এখানে আছে হচ্ছে ই ভোল্ট প্রত্যেকটাতে। এটা ঠিক করে দিই, এখন সবগুলো একদিকে রাখলাম। এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে, এখানে বললাম আমি এন সংখ্যক ই আছে। প্রত্যেকটার অভ্যন্তরীণ শক্তি হচ্ছে আর করে, প্রত্যেকটার অভ্যন্তরীণ শক্তি হচ্ছে আর করে, আর করে, আর করে, এগুলা বাদ দেই। এখন যদি বলি টোটাল তড়িৎচালক শক্তি কত, কত আসবে? এন ই। এন সংখ্যক আছে না, ই প্লাস ই প্লাস ই, এরকম ভাবে এনটা আছে, এন ই। টোটাল অভ্যন্তরীণ রোধ কত? সবগুলা স্মল আর সিরিজে আছে, আর প্লাস আর প্লাস আর, সো এন আর। ওভারঅল তুল্য রোধটা কত? বাহ্যিক রোধ আর এবং ওভারঅল তুল্য রোধ এন আরটা কিন্তু কিভাবে আছে? বাহ্যিক রোধ আর এবং ওভারঅল মানে অভ্যন্তরীণ তুল্য রোধ এন আর কিভাবে আছে? সিরিজে। দেখলে কিন্তু প্যারালাল মনে হতে পারে, এটা কিন্তু সিরিজ। দেখো কারেন্টটা বুঝো, আমি এটাকে এঁকে দিই যদি আরেকবার, খেয়াল করবা। আমি যদি বলি সবগুলা ব্যাটারি মিলে একটা ব্যাটারি, এই হচ্ছে সবগুলো অভ্যন্তরীণ রোধ মিলে একটা অভ্যন্তরীণ রোধ, এবং এই হচ্ছে আমার বাহ্যিক রোধ। তাহলে ব্যাপারটা তো এখন বোঝা যাবে, এটা হচ্ছে এন আর, এটা হচ্ছে এন ই, আর এটা হচ্ছে আমার আর। এখন তো দেখলেই বোঝা যাওয়ার কথা যে এন আর 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 কিন্তু সিরিজে আছে। আমি বললাম তুল্য ওভারঅল রোধ হচ্ছে আর প্লাস এন আর। এখন যদি বলি কারেন্টটা কত, আই সমান ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ ই ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর। খুবই সহজ কাজ, সূত্র মনে থাকলে কাজটা একটু সহজে করা যায়, আদারওয়াইজ এমনিও করতে পারবা, সহজ জিনিস। যদি সবগুলো একই ওরিয়েন্টেশনে থাকে, এটা খেয়াল করো, সবগুলো যদি একই ওরিয়েন্টেশনে থাকে, যদি মাঝখানে একটু উল্টাপাল্টা হয়ে যায় তখন একটু ম্যানুয়ালি হাত দিয়ে করে ফেলবা। ঠিক আছে, ক্লিয়ার তো এটুকু? ওকে, গেল এটা। যদি এখন যাই আমার প্যারালাল কম্বিনেশনে, প্যারালাল কম্বিনেশন একটা কনসেপ্ট আছে, কনসেপ্টে মনে রাখা খুব জরুরি। সেটা হচ্ছে যদি আমি এইভাবে সাজাই, ধরো অনেকগুলা কোষ আছে, এন সংখ্যক কোষ আছে, মনে করো এন সংখ্যক কোষ আছে, ডট ডট দিয়ে দিই। এই সবগুলা প্যারালালি কানেক্টেড, সবগুলা প্যারালালি কানেক্টেড, এন সংখ্যক আছে টোটাল।
এটা একটু সুন্দর করে লিখে দিই। এই যে এখন সবগুলার তড়িৎচালক শক্তি হচ্ছে ই ই ই, এবং ওভারঅল একটা বাহ্যিক রোধ আছে আর, এবং সবগুলার ওভারঅল একটা অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। অভ্যন্তরীণ রোধকে অভ্যন্তরীণ বলে আসলে আলাদা সম্বন্ধের কিছু না, এটা জাস্ট নর্মাল রোধের মতোই, তুমি এটাকে নর্মাল রোধ হিসেবে ট্রিট করবা। এমন না যে ভিতরে আসা থেকে তার বৈশিষ্ট্য আলাদা, সেম রোধ, জাস্ট একটা রোধ তুমি এখানে রাখলো এটা অভ্যন্তরীণ রোধ, এটার ভিতরে ঢুকাই দিলে এটা অভ্যন্তরীণ রোধ, মানে এটা আসলে কোনো একটা কোনো পার্থক্য তৈরি করবে না। চিত্রের মধ্যে এটা অভ্যন্তরীণ রোধ বলাটা জরুরি না, জাস্ট এভাবে একটা দিয়ে এখানে একটা দিয়ে দিতে পারে, ওটাও অভ্যন্তরীণ রোধের মতো করে ট্রিট করবা। সো এটা আসলে কোনো বড় বিগ ডিল না আমাদের জন্য। সো এখন এই ব্যাপারটা মাথায় রাখবা। এখানে দেখো প্রত্যেকটা ব্যাটারি বা প্রত্যেকটা কোষ, ব্যাটারি বলা উচিত না, এখানে প্রত্যেকটা কোষ একই ওরিয়েন্টেশন আছে, সবগুলো বাম দিকে মুখ করা, সবগুলোর মান সমান, সবগুলোর অভ্যন্তরীণ রোধ সমান। তো এই ব্যাপারটা মাথায় রাখবা, যদি সবগুলোর মান, ওরিয়েন্টেশন এবং স্মল আর মানে অভ্যন্তরীণ রোধটা সেম হয়, সেম হলে এই ওভারঅল কম্বিনেশনের তুল্য তড়িৎচালক বল, তুল্য ই ইকুইভ্যালেন্ট, মানে তুল্য মানে ওভারঅল ই ইকুইভ্যালেন্ট বলবো আমরা আমরা কি, সেম হলে ওভারঅল তুল্য তড়িৎচালক বলটা এক্স্যাক্টলি একটার জাতাই থাকবে। এটা মনে রাখবা, এটাই এখানে সবথেকে গুরুত্বপূর্ণ লজিক। লজিক তো না, কনসেপ্ট মনে রাখবা। প্রমাণ কৃষক দিয়ে করা লাগে, প্রমাণ দেখার দরকার নাই, যা সেটা বিশ্বাস করো যে কথা ঠিক বলছি। ঠিক আছে। সো যদি সবগুলা কোষ প্যারালাল থাকে, সবার মান সেম থাকে, সবার ওরিয়েন্টেশন একই দিকে থাকে, এবং সবার অভ্যন্তরীণ রোধ সেম থাকে, তাহলে তোমার এখানে আর চিন্তা কিছু নেই, এখানে 100টা থাকুক আর 10টা থাকুক আর জয়টা ইচ্ছা থাকুক, টোটাল তুল্য তড়িৎচালক শক্তি একটার মান যা তাই থাকবে। এখানে 100টা বসাও, 90টা বসাও, এখানে কোনো চেঞ্জ আসবে না। সেইটা কিন্তু সহজে সলভ হয়ে গেল। বাকি থাকলো কি, তুল্য অভ্যন্তরীণ রোধটা বের করি। এরা কি সবাই প্যারালাল না? তো প্যারালাল যদি থাকে, মান যদি সমান থাকে, তো আর ডিভাইড বাই মান। আর ওভারঅল তুল্য রোধটা কত, এই ওভারঅল অভ্যন্তরীণ তুল্য রোধের সাথে কি আমার এই আরটা সিরিজে না, সিরিজে, এটা হবে কি আর প্লাস আর বাই। নরিন তুমি বুঝতে পারছো ওভারঅল তুল্য রোধটা কিভাবে আসছে? এই যে এটা যে সিরিজ আছে, বুঝতে পারছো? ওকে, বুঝতে পারলাম। এখন আমার তো সবগুলো বের হয়ে গেল, এখন আমি বললাম তাহলে আই সমান কত পেয়েছি, এখানে কারেন্টটা আসলে কি যাবে, আই সমান ই ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। সো লেটস পুট দ্য ভ্যালু। এখানে হচ্ছে ই থাকবে খালি, দেখতে অবিশ্বাস্য মনে হলে আসলে এটা ঠিক আছে, এটা এইভাবেই বসবে, ই ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট কত, আর প্লাস স্মল আর বাই এন। এখন তুমি লসাগু নাও, এনটা উপরে চলে যাবে, এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস স্মল আর, এটা হচ্ছে আই। এখন আশা করি বুঝতে পারছো, এখানে সূত্রের ভিতরের কাহিনীটা জানাটা জরুরি, কারণ অনেকেই মনে করে এখানে এন সংখ্যক আছে তাই এখানে এনই বসছে। ব্যাপারটা আসলে লসাগু করে এটা এন উপরে আসছে, মূলত এখানে কি ছিল, ই ছিল। বুঝতে পারছো? তাহলে প্যারালাল কম্বিনেশনে তুমি যতগুলো ইচ্ছে ব্যাটারি নাও না কেন, যদি ওই কথাগুলো শর্তগুলো মেনে চলো, তাহলে তোমার তুল্য তড়িৎচালক শক্তি একটার যদি 1.5 ভোল্ট হয়, ওভারঅল পুরো সার্কিটের 1.5 ভোল্টই আসবে। বুঝছো? ক্লিয়ার তো ব্যাপারটা? নরিন বুঝছো? ওকে, ডান, তাহলে এটা আমাদের ক্লিয়ার। আসলে পরের পাতা যেখানে আমরা একটু মিশ্র কম্বিনেশন নিয়ে আসবো, যেখানে জিনিসটা উল্টাপাল্টা। এটা তো হচ্ছে শুধুমাত্র সেই ক্ষেত্রে যখন এই তিনটা শর্ত মানবে, সবগুলা কোষের সবগুলা কোষের সবগুলা কোষের যখন তড়িৎচালক শক্তির মান, ওরিয়েন্টেশন এবং স্মল আর বা অভ্যন্তরীণ রোধ সেম থাকবে, অভ্যন্তরীণ রোধ সেম থাকবে, তখন এই কথাগুলা, এই কথাটা আমরা সাহস করে বলতে পারবো। বাট যদি এমন হয়, ধরো আমি বললাম এখানে একটা ব্যাটারি আছে, আহ, যে মনে করো এখানে আছে এই বরাবর, এখানে আরেকটা আছে এই বরাবর আছে, আরেকটা আছে মনে করো, সবগুলো আমি একই ওরিয়েন্টেশন রাখলাম, বাট এখানে আনফরচুনেটলি এদের মান আলাদা। মান সমান হওয়ার কিন্তু শর্তের মধ্যে ছিল ওইটা অ্যাপ্লাই করার জন্য, তাহলে তুমি কিন্তু এখন আর বলতে পারবে না সবগুলোর মান মিলে একটা একটা হবে, এটা তোমার বলার সুযোগ নাই। এখানে ফার্দার আর1 আর2 আর3ও আলাদা, এটাই এনাফ ছিল ওই সূত্র ইউজ করতে না পারার জন্য। বাট এখানে অভ্যন্তরীণ রোধের মানটাও বদলে গেছে, বাহ্যিক রোধ হিসেবে আমাদের এখানে আছে ক্যাপিটাল আর। তো এইসব ক্ষেত্রে তোমাকে তো পরীক্ষায় বলবে কারেন্টটা বের করো, এক্ষেত্রে একটা সূত্র ফলো করবো, যেটা শর্টকাট সূত্র হিসেবে আমরা কনসিডার করবো। বিজ্ঞানের নাম ভুলে গেছি, বাট জিনিসটা কাজের। আই সমান কি আসবে এক্ষেত্রে, যা সেটা মনে রাখবা। আমি লিখবো এখানে E1 ডিভাইডেড বাই আর1, মানে যার যার তড়িৎচালক শক্তিকে তার তার অভ্যন্তরীণ দ্বারা ভাগ করবা, E1 বাই আর1, E2, ও সরি আমি এখানে ভুল লিখবো, এটা হচ্ছে তুল্য তড়িৎচালক শক্তিটা, তুল্য তড়িৎচালক শক্তিটা E1 বাই আর1, E2 বাই আর2 প্লাস E3 বাই আর3 ডিভাইডেড বাই 1 বাই আর1 প্লাস 1 বাই আর2 প্লাস 1 বাই আর3। এটা হচ্ছে তোমার তুল্য তড়িৎচালক শক্তি বের হইলো।
এখন সেখান থেকে তোমাকে যদি বলি কারেন্টটা কত, ওকে গো ফর দ্য অরিজিনাল সূত্র, ই ইকুইভ্যালেন্ট বের করে ফেলছো, ডিভাইডেড বাই, এখন এটা তো বুঝতেছোই আর এর সাথে এটা কিভাবে আছে, এই অবলনটা তো প্যারালাল আছে, আর1 আর2 আর ইনভার্স 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 করে হোল ইনভার্স করবা, তার সাথে এটা সিরিজে আছে, তো এটা তুমি আর প্লাস আর ইকুইভ্যালেন্ট যেভাবে পারো বের করে বসায় দাও। এই হচ্ছে তোমার সূত্র, বুঝতে পারছো? তো এটা মনে রাখবা। আর এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি তো এখানে ওরিয়েন্টেশন সেম রাখছিলাম, যদি একটা উল্টা দিকে চলে আসে, যেটা উল্টা দিকে আসে সেটার সামনে মাইনাস বসাই দিবে। আমি এটা যদি এখানে এটা আমি অ্যাড করে দিই, ধরো বললাম আমি একটা উল্টায় দিলাম, মনে করো আমি এটাকে উল্টা দিকে পাঠিয়ে দিলাম, এটা থাকলো মনে করো এইদিকে, তখন জাস্ট যেটা উল্টে গেছে অন্যগুলো মেজরিটি যেদিকে সেদিকে তুমি প্লাস করবা, আর একটা তো উল্টে গেছে সেটাকে তুমি মাইনাস করে দাও, শুধুমাত্র উপরে মাইনাস আসবে, নিচে তো রোধের ক্ষেত্রে কোনো প্লাস মাইনাসের ব্যাপার নেই, এটা সেম থাকবে। তো এটা মনে রেখো, যদি এরকম সিচুয়েশন কখনো পড়ো সহজে এটা দিয়ে কাজ করে ফেলতে পারবা, শর্টকাট হিসেবে কাজ করবে, এটা ভালো সূত্র। ক্লিয়ার তো? শিওর তো? তাহলে আমাদের কোষের সমবায় ডান, এই যে কোষের সমবায় আমরা দেখে ফেললাম, ঠিক আছে। এখন একটা সুন্দর প্রশ্ন আছে, যেটা গিয়াসউদ্দিন স্যারের বইয়ে একটা আলাদা প্রশ্ন হিসেবে ছিল, এখন ইসহাক স্যারের বই আছে কিনা আমার মনে নাই। একটা প্রশ্ন ছিল এরকম, একটা সার্কিটে আমরা এম সংখ্যক সারি, প্রতি সারিতে এন সংখ্যক কোষ আছে, ওখান থেকে তোমাকে প্রশ্ন করছে কারেন্টের মান কত, কি করলে কারেন্ট সর্বোচ্চ হবে, অভ্যন্তরীণ রোধের মান কত, তুল্য অভ্যন্তরীণ রোধের মান কত, ওভারঅল রোধের মান কত। এটা একটা সুন্দর ওভারঅল একটা প্রশ্ন, সেটা আমরা এখন দেখি, আশা করি তোমরা বুঝতে পারবা। আমি তোমাকে বললাম এম সংখ্যক সারি, প্রতি সারিতে এন সংখ্যক কোষ আছে, ঠিক আছে। এবং এন সংখ্যক কোষ কিভাবে আছে, প্রতি সারিতে, আচ্ছা সারিতে যদি কোষ থাকে তাহলে সবাই সিরিজেই আছে, তাই না, এটা বলা লাগবে না আসলে, প্রতি সারিতে এন সংখ্যক কোষ আছে, এটা বললাম। এরপরে বললাম প্রত্যেকের মান বা তড়িৎচালক শক্তি ই, এবং অভ্যন্তরীণ রোধের মান স্মল আর বললাম বাহ্যিক রোধ আর। আশা করি তোমরা জিনিসটা ওভারঅল চিত্রটা বুঝতে পারছো কিরকম। এখন তোমাকে প্রশ্ন করছে, যেটা আমাদের কারেন্ট বের করতে আমরা যা যা নিয়ে আসছিলাম সেটাই তোমাকে এখানে প্রশ্ন করছে এখানে তুল্য তড়িৎচালক শক্তি কত, তারপর প্রশ্ন করছে তোমাকে তুল্য অভ্যন্তরীণ রোধ কত, তারপর তোমাকে প্রশ্ন করছে তুল্য রোধ কত, তারপর তোমাকে প্রশ্ন করছে কারেন্ট কত, সার্কিট দিয়ে মেইন কারেন্টটা কত, এবং প্রশ্ন করছে এম এবং এন এর রিলেশন কি হলে, বা কি জানি ছিল প্রশ্নটা, হ্যাঁ, কি ব্যবস্থা নিলে, এটা কাইন্ড অফ সিকিউ স্টাইলের প্রশ্ন, বাট তোমাদের কনসেপ্টের জন্য এটা কাজে লাগবে, কি ব্যবস্থা নিলে কারেন্ট সর্বোচ্চ হবে। তোমরা প্রথম চারটা পারার কথা, প্রথম চারটা একটা স্ট্রাগল করে করে ফেলো, করো। দাদা কালি সাদা করে দিও, হলুদ করে দেখা যায় না। করো। রেজির প্রশ্ন বুঝতে পারছো? তো যেখানে ছিলাম, হ্যাঁ, তা আমাদের এখানে এম সংখ্যক সারি আছে, এইরকম এম সংখ্যক আছে, আর প্রত্যেক সারিতে এন সংখ্যক করে কোষ আছে, যাদের প্রত্যেকের মান ই করে এবং অভ্যন্তরীণ রোধ আর করে, বাহ্যিক রোধ হচ্ছে যে বাইরে যেটা লাগানো সেটা হচ্ছে আর, এই যে আর রোধ এটা আমার এখানে রাখা আছে। ওকে, মানে বলছে ই ইকুইভ্যালেন্ট কত। তো দেখো তো, এখানে এখানে যদি এন সংখ্যক কোষ থাকে সবার তো মান সেম, তো এনই আসবে, এরকম এনই তো এম সংখ্যক আছে, তাহলে যদি রোধ রোধ থাকে মান সেম, যদি আমাদের এই সবগুলোর তড়িৎচালক শক্তি সেম থাকে, এবং এরকম বলে আসছি সবগুলোর তড়িৎচালক শক্তি সেম, এখানে যা এখানেও তা এখানেও তা তড়িৎচালক শক্তি সেম, এবং ওভারঅল তো এখানে অভ্যন্তরীণ রোধ যা এখানেও তা এখানেও তা অভ্যন্তরীণ রোধ মিলে গেলে এবং ওরিয়েন্টেশনটাও মিলে গেছে, তাহলে তুল্য ওভারঅল তড়িৎচালক শক্তিটা আসলে একটার যা তাই আসবে, তাহলে এখানে এনি, তাহলে ওভারঅলটা মিলেও এনি আসবে। তো আমি এখানে বলতে পারি তুল্য তড়িৎচালক শক্তি এনি আছে। তারপরে বললো তুল্য অভ্যন্তরীণ রোধ কত, এখানে এন সংখ্যক স্মলার আছে, এনআর, এখানে তো সিমিলার এনআর 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 সবগুলার তো মান সমান, তাহলে কয়টা আছে এরকম এম সংখ্যক, তাহলে এনআর বাই এম হচ্ছে আমাদের তুল্য অভ্যন্তরীণ রোধ। ফাইনালি আসলো তুল্য রোধ কত, তাহলে আমাদের বাহ্যিক রোধের সাথে এই ওভারঅল তুল্য অভ্যন্তরীণ রোধটা আছে সিরিজে আর প্লাস এনআর বাই এম। ওকে, এইটুকু আমরা লিখলাম, আর প্লাস এনআর বাই এম লিখলাম। এরপর আসে কারেন্ট কত, কারেন্টটা তো সহজ, ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট, ই ইকুইভ্যালেন্ট জায়গায় তার মান লিখো, আর ইকুইভ্যালেন্ট জায়গায় তার মান লিখো, এখানে এম লসক হয়ে গেছে, এম উপরে চলে গেছে,
MNE ডিভাইড বাই MR প্লাস NR। ফাইনাল প্রশ্ন, কি ব্যবস্থা গ্রহণ করলে কারেন্ট সর্বোচ্চ হবে? তোমাকে তো পরীক্ষা অপশন থাকবে, অমুক সমান তমুক এইসব ভাবে যাবেই, ম্যাথমেটিক্যাল অপশন থাকবে, দাগাইতে হবে। তো একটু দেখো আমাদের এখানে যেহেতু বলছে m সংখ্যক সারি, প্রতি সারিতে m সংখ্যক কোষ আছে, তাহলে আমাদের টোটাল কোষের সংখ্যা কত? m ইন্টু n। 4 5 20 বা 5 6 30 যাই হোক, এটা তাহলে আমাদের mn কিন্তু বদলাচ্ছে না, তড়িৎচালক শক্তির মানটাও কিন্তু এখানে বদলাচ্ছে না। তাহলে আমাদের লবের দিকে হাত দিয়ে লাভতে আমরা যাব হরটা যদি মিনিমাম হয় আইটা ম্যাক্সিমাম আসবে, আমি যদি এই কথা বলে থাকি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখন এই MR প্লাস NR এর দিকে হাত দিই। MR প্লাস NR কে কি লিখে যদি খেয়াল করো, আমি এটাকে লিখতে পারি রুট ওভার অফ MR মাইনাস রুট ওভার অফ NR স্মল আর কি, এটাকে আমি হোল স্কোয়ার বললাম। এখন খেয়াল করো, এটাকে যদি আমি হোল স্কোয়ার বলি, এটাকে স্কোয়ার করলে কি আসে? রুট ওভার MR কে স্কোয়ার করলে তো MR আসলো, রুট ওভার NR কে স্কোয়ার করলে তো NR আসলো, তো মাইনাস 2 ইন্টু রুট ওভার MR রুট ওভার NR আসলো না, এটা তোমার বাদ দিতে হবে। আমি কি করবো এখানে? প্লাস 2 ইন্টু রুট ওভার MR ইন্টু রুট ওভার NR, তাহলে যা এক্সট্রা আসছে তা আমি ব্যালেন্স করে দিচ্ছি, তো জিনিসটা ডান। এখন খেয়াল করো, এই জিনিসটার মান যদি কি আসে? মিনিমাম আসে। এই জিনিসটার মান কখন ওকে, এই জিনিসটার মান কখন মিনিমাম আসবে? যখন এটার মান শূন্য আসবে। কিভাবে বললাম এই কথা? কারণ এখান থেকে তো কোনো শূন্য টূন্য আসতেছে না, এখানে তো বিয়োগ আছে না, এবং এটা স্কোয়ার। তো এখানে আমি যাই বসাই, এটা কিন্তু স্কোয়ার করে একটা পজিটিভ সংখ্যা তোমাকে দিবে, তার মানে সামথিং ইজ বিং এড আপ টু দিস ওয়ান। এটা যদি শূন্য হয় তাহলে কিন্তু আর কিছু যোগ হচ্ছে না। তুমি এখানে মাইনাস বসে এটা ছোট করতে পারবা না, প্লাস বসেও ছোট করতে পারবে না, কারণ এটা কিন্তু স্কোয়ার করে এটাকে প্লাস করেই দিবে, তাহলে এটার সাথে যোগ হবে। এই পুরোটার মান কিন্তু কখনোই বদলাচ্ছে না। এম এর মান তো এম এর মান, এন এর মান তো এন এর মান, আর এবং আর এখানে তো ওভারঅল সব মিলে একটা সংখ্যা আসছেই। তাহলে এটা যদি শূন্য হয় তাহলে কিন্তু এই অংশের সাথে কোনো কিছু যোগ হচ্ছে না, তাহলে ওভারঅল এটার মান মিনিমাম হয়ে যাবে। তো এটার মান মিনিমাম কখন হবে? তাহলে বলবো অতএব রুট ওভার MR মাইনাস রুট ওভার NR সমান 0 হলে আমাদের এটা ম্যাক্সিমাম, সরি এটা মিনিমাম হলে, ওভারঅল রাশিমালাটা হলে MR প্লাস NR হবে আমাদের মিনিমাম, সো দ্যাট আমাদের আই হবে ম্যাক্সিমাম। তো এটা 0 হওয়া মানে কি? রুট ওভার MR, এখান থেকে বলা যায়, MR সমান NR স্কোয়ার করে দিলে তো উঠে গেল। তার মানে কি একটু দেখো তো ভালো করে, আমরা এখানে বলতে পারি যে আমার, ও এখানে তো স্মলার হবে, ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি R সমান NR ডিভাইডেড বাই M। এই হচ্ছে তোমার শর্ত। তাহলে একটু ভালো করে খেয়াল করো, R সমান তো NR বাই M আসছে, পরীক্ষায় এটাও দিতে পারে, অপশন 4টা থাকবে বা 5টা থাকবে, এর মধ্যে একটা থাকবে এটা R সমান NR বাই M, এটা হলে সর্বোচ্চ হবে। তুমি এটা কিসের বেসিসে দাগ আসছো? এটার বেসিসে, মুখস্থ থাকলে তো খুবই ভালো। এখন একটু পিছনে আসো, এই NR বাই M টা আসলে কি বলতে পারবা? তুল্য অভ্যন্তরীণ রোধ। খেয়াল করো, NR বাই M, তার মানে কি দাঁড়ালো? যদি আমি বাহ্যিক রোধ হিসেবে তুল্য অভ্যন্তরীণ রোধের সমান কিছু ব্যবহার করে থাকি, তাইলেই কারেন্ট সর্বোচ্চ আসবে এই সেম সেটআপে। তাইলে এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু টোটাল ইকুইভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাইলে আমার যদি তুল্য অভ্যন্তরীণ রোধ জানা থাকে, তার সমান পরিমাণ যদি বাহ্যিক রোধ হয়, কারেন্টটা হবে সর্বোচ্চ। এই হচ্ছে তোমার কনসেপ্ট। তাহলে এটা মুখস্থ করার থেকেও স্ট্রং হচ্ছে তোমার এই কনসেপ্টটা, যে বাহ্যিক রোধ হিসেবে যা লাগাবো সেটা অবশ্যই তুল্য অভ্যন্তরীণ রোধের সমান হতে হবে, তাহলে কাজ শেষ। তুমি জাস্ট তুল্য অভ্যন্তরীণ রোধ বের করা তো 2 মিনিটের মানে আধা মিনিটের কাজ, ঠাস করে বের করে ফেলবে, এটা সমানই বলবে অভ্যন্তরীণ রোধ মান, তাহলে এটাই হবে। দেখো এটা কিন্তু পরীক্ষার হলে তুমি এভাবে যোগ বিয়োগ করে ট্রায়াল এর করে করে মিলাইতে পারবে না, বা তোমার সময়টাও নেই। তোমার যদি আগে থেকে জানা থাকে যে এরকম কম্বিনেশনে যদি বাহ্যিক রোধের মানটা তুল্য অভ্যন্তরীণ রোধের সমান হয়, কারণ খেয়াল করো এখানে কেন জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ তুমি একটা ব্যাটারি কিনে নিয়ে আসছো, অভ্যন্তরীণ রোধ তো তুমি বদলাতে পারবে না, ব্যাটারির কোষের এইসব তো বদলানোর তোমার সুযোগ নাই, তাহলে তুমি যেটা হাত দিতে পারো সেটা কোনটা? বাহ্যিকটা। তো বাহ্যিক রোধটা কার সমান হতে হবে? তুল্য অভ্যন্তরীণ রোধের সমান যদি হয়, তাহলে তুমি ওই সেটআপে সর্বোচ্চ কারেন্ট পাবে। বুঝতে পারছো? ক্লিয়ার তো? এই রিলেটেড যেগুলো প্রশ্ন আসবে ইনশাল্লাহ আশা করি পারবা। আচ্ছা গেল, তাহলে আমাদের এই পাশ থেকে আহ এগুলো ডান, কোষের সমাবে ডান। আমার মনে হয় তোমাদের এটা তাড়াহুড়ো করে শেষ না করে কৃষ্ণফের জন্য একটা ক্লাস রাখি। কৃষ্ণফ পাওয়ার ইজি, বিওটিও তার পড়াবো না, 9 10-এ পড়ছো। কৃষ্ণফটা নেক্সট ক্লাসে পড়াবো, কৃষ্ণফ রিলেটেড কিছু ম্যাথ সলভ করাবো, পাওয়ার পড়াবো নেক্সট ক্লাস ইনশাল্লাহ। কারেন্ট ইলেকট্রিসিটি শেষ হবে। এই চ্যাপ্টার আসলে 2-3টা ক্লাস ডিজার্ভ করে, দিয়ে দিলাম 3টা ক্লাস তারে। ঠিক আছে, ওকে, আজকের ক্লাসের এইটুকুই থাকবে। ক্লাস করার জন্য ধন্যবাদ।